গুড ইভিনিং। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? জানাবে। গুড ইভিনিং সবাইকে। সরি, ইভিনিং তো না, কি বলবো, আফটারনুন বলাই বেটার, তাই না? প্রতিদিন একই কথা বলছি আমি। দিয়ে বলো, আগের দিন যা পড়িয়েছি পড়েছো? ভালো লাগছে পড়তে? আস্তে আস্তে ভালো লাগছে ফিজিক্স, না এখনো ভয় ভয় করছে? যদিও কেবল শুরু হলো, এখনই কি আর হবে তার জন্য না, বাট তাও জিজ্ঞেস করছি। গুড আফটারনুন। এটা কি নাম গো? এত ইউনিক নাম কারো শুনিনি। মমি ওরাওন। তোমার নাম কি মমি ওরাওন? মাথায় ঢুকছে চলেও যাচ্ছে, স্বাভাবিক। মাথার কাজই তো তাই। ওর জন্য তো পৃথিবীতে রিভিশন বলে একটা টার্ম এসেছিল বাবু। রিভিশন টার্মটা কেন এসেছিল? বারবার বারবার তোমাকে পড়তে হবে, রিভিশন দিতে হবে, জিনিসগুলো দেখতে হবে, তবেই তো আয়ত্তে আসবে। একদিনে কি কোনো জিনিস আয়ত্তে আসে? সরি, কাশি। ওকে, চলো তাহলে শুরু করি। তো আমাদের আমরা দেখেছিলাম যে কিছু রাশির একক বের করা আমরা শিখেছিলাম। কি কি? যেমন যেমন ইম্পর্টেন্ট কিছু শিখেছিলাম। ক্ষেত্রফল দেখেছিলাম, ক্ষেত্রফলের একক, বেগের একক, ত্বরণের একক। এই এককগুলো বের করা আমরা অলরেডি শিখেছিলাম, তাই তো? বাকি যেগুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে শিখবো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমাদের লাস্ট হয়েছিল যেটা, সেটা হচ্ছে বল। বলটা আরেকবার বলে দিই। তো বল, আমি কি বলেছিলাম? যে এই যে জায়গাগুলো, সেগুলো তোমাকে বারবার বারবার পড়তে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তো বল মানে কি? একটা বস্তুর ভর কত আর বস্তুটার ত্বরণ কত, সেই দুটোকে গুণ করলে দেখো, এটা এফ সমান এম এ, বাপ সমান মা, তাই না? ফাদার সমান মাদার, এম এ মা, এফ সমান এম এ। বল সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু ত্বরণ। এটা মনে রাখবে, বাপ সমান মা, ঠিক আছে? যদিও বাপ সমান মা হয় না। ওকে, তাহলে ক্লিয়ার হলো। তাহলে বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। তো আমরা দেখেছিলাম যে ভরের একক হয় কেজি, আর ত্বরণের একক অলরেডি আমরা বের করা শিখেছিলাম, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি তো সেকেন্ড বলছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেখান থেকে আমরা বলের এসআই একক পেয়েছিলাম কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেটারই আমরা একটা নতুন নাম দিয়েছিলাম, কি একটা ভালো নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে নিউটন, যাতে সহজে আমরা বারবার লিখতে পারি। বারবার ভাবো, ধরো 10, বলের একক, বলের মান হচ্ছে 10। এবার একক এই কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, বারবার এত বড় লেখা। তো এর জন্য সায়েন্টিস্ট নিউটনকে সম্মান রেখে, এই বল নিয়ে যেহেতু নিউটন কাজ করেছিল, তাই এটা সমান রেখে দেওয়া হয়েছিল 1 নিউটন। তাহলে তোমাদেরকে এটার মান কিন্তু জানতে হবে, যে 1 নিউটন মানে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখলে ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা দেখেছিলাম যে লাস্ট যেটা আমাদের হয়েছিল, সেটা হচ্ছে 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইনি। এটা আমাদের লাস্ট টপিক ছিল, যে 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে 10⁵ ডাইনি। চলো তাহলে এবার তারপরে একটা ইম্পর্টেন্ট টার্ম দেখি, একক রাশি দেখি, যার একক আমরা বের করা শিখবো। সেটা হচ্ছে কার্য। কি? সেটা হচ্ছে কার্য, যার ইংলিশ নাম হচ্ছে ওয়ার্ক টান। কি? যার ইংলিশ নাম হচ্ছে ওয়ার্ক টান। তো কার্য কি? কার্য মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপর কতটা বল প্রয়োগ করা হলো, তার দরুন বস্তুটার সরণ কতটা হলো। কি বললাম? কোনো একটা বস্তুর উপর কতটা বল প্রয়োগ করা হলো, তার জন্য বস্তুর সরণ কতটা হলো, সেই দুটোর গুণফলই হচ্ছে কার্যের সমান। তাহলে একটা বস্তুর উপর বস্তু কতটা কাজ করলো, সেটা আমরা কি করে পাবো?
বস্তুটার উপর কতটা বল প্রয়োগ করা হয়েছে, তার জন্য বস্তুটার স্মরণ কতটা হয়েছে, সেটা হচ্ছে কার্য। কার্য কি স্যার এইটুকুই না ডিটেলসে? কার্য পার এনার্জি বা কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টারে মানে ইন ডিটেলসে পড়বো, ওকে? তখন খুব ভালোভাবে বুঝবো, এখন জাস্ট বেসিকটুকু বুঝো। ব্যাপারটা এরকম, ধরো যদি সহজভাবে বুঝতে চাও, তোমাদের ভাষায় বুঝতে চাও, তাহলে ধরো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে গেছো, সিনেমা দেখে বেরিয়ে এসে তোমাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে, ঠিক আছে? সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছো, ঝামেলা হয়েছে, তুমি রাগ করে কি করলে, তোমার বয়ফ্রেন্ডকে এক ধাক্কা মারলে, মানে বল প্রয়োগ করলে। ওই ধাক্কার দরুন তোমার বয়ফ্রেন্ড একদম ছিটকে পিছনের দিকে গিয়ে পড়লো। তাহলে ওই তোমার যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে কিছুটা দূরে চলে গেল তোমার বয়ফ্রেন্ড, মানে স্মরণ হলো। তাহলে তুমি যতটা জোরে ধাক্কা মারলে আর ওই যতটুকু সরে গেল, সেই দুটো গুণ করলে কি পাবে, তুমি তোমার বয়ফ্রেন্ডের উপর কতটা কাজ করেছো। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে? এবার বুঝতে পেরেছো বলো? হ্যাঁ স্যার, এবার একদম জলের মতো ক্লিয়ার, তাই না? এবার একদম জলের মতো ক্লিয়ার না? হ্যাঁ স্যার, এইসব এক্সাম্পল দেবেন, তাহলে আমরা স্যার ভালো বুঝতে পারি, নাহলে স্যার আমাদের মাথায় ঢোকে না। কি, তাই তো? আচ্ছা, তোমাদের কমেন্ট আসছে না কেন গো? বলো বলো, বুঝতে পেরেছো কি? কার্য ক্লিয়ার? ওকে, গুড। তাহলে আমরা দেখলাম যে সাপোজ ধরো এটাই তোমার বয়ফ্রেন্ড, ঠিক আছে? স্যার কাটকে বয়ফ্রেন্ড করে দিলেন, ধরে নাও, কি আছে, ধরতে কি প্রবলেম? ঠিক আছে, তাহলে এর উপর ধরো তুমি একটা বল প্রয়োগ করলে, আমি ধরে নিলাম যে আমি এর উপর 10 নিউটন বল প্রয়োগ করেছি। কত? 10 নিউটন। এই বল প্রয়োগ করার জন্য তোমার বয়ফ্রেন্ড কতটা ছিটকে গেল, ধরো সরে এখানে চলে এলো, এখানে চলে এলো, ঠিক আছে? তো আমি ধরে নিলাম এখানে ছিল আগে আর এখানে গেল, তাহলে সরণ ধরে নিলাম 5 মিটার। তাহলে বল প্রয়োগ করেছো কত? 10 নিউটন। কত সরণ হয়েছে? 5 মিটার। তাহলে কার্য কতটা? কার্যকে ডাব্লু দিয়ে বোঝাই, ওয়ার্ক ডান, তাই। তাহলে কার্য হলো 10 × 5, অর্থাৎ 50 একক। এবার একক কি হবে সেটা তো এখন শিখবো, তারপর বসাবো। এইটুকু ক্লিয়ার? তাহলে কার্য কি করে বের করবে, কি পরিমাণ বল প্রয়োগ করছো। দেখো কাঠের উপর আমি একটা বল প্রয়োগ করেছিলাম, তার জন্য বস্তুর সরণ কতটা হলো, কতটা সরে গেল, সেই দুটোর গুণফলই হচ্ছে বস্তুর কার্য। তাহলে আমরা দেখলাম এই যে এই এক্সাম্পলটায় 50 হলো কৃতকার্য, ঠিক আছে? এবার তাহলে কার্যের শর্ট ফর্মে তোমরা ফর্মুলা কি মনে রাখবে, যে কার্যকে ডাব্লু দিয়ে বোঝায়, বলকে এফ দিয়ে, আর সরণকে এস দিয়ে। তাহলে কৃতকার্য সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বস্তুর সরণ, ডাব্লু সমান এফ এস। ডাব্লু সমান এফ এস, এটা হচ্ছে ফর্মুলা, ওকে? এবার একক, তাহলে একক দেখো, তাহলে সিম্পল ভাবে কার্যের একক কার কার এককের উপর নির্ভর করবে, বলের একক আর সরণের এককের গুণফল যা হবে, বলের একক আর সরণের এককের গুণফল যা হবে সেটা হবে কার্যের একক, হ্যাঁ কি না? বল আর সরণের এককের গুণফল যা হবে সেটাই কার্যের একক হবে। তাহলে আমাকে আর বলতে হবে? তোমরা পারবে না, খুব ইজি স্যার। তাহলে এসআই একক কি হবে? এসআই পদ্ধতিতে বলের একক কি হয় স্যার? নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক কি হয় স্যার? নিউটন। আর সরণের একক কি হয় স্যার? মিটার। তাহলে এসআই পদ্ধতিতে নিউটন ইন্টু মিটার হয়ে গেল কার্যের একক। এসআই পদ্ধতিতে নিউটন ইন্টু মিটার হয়ে গেল কার্যের একক। কিছু না, কিভাবে করলাম আমরা, কার্য মানে জানি বল ইন্টু সরণ, তাহলে কার্যের একক কি হবে? বলের একক আর সরণের এককের গুণফল। তো এসআই পদ্ধতিতে বলের একক হয় নিউটন, আর দৈর্ঘ্যের একক বা সরণের একক হয় মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার, সেটা হয়ে গেল কি কার্যের এসআই একক। ব্যাস, এই এই জিনিস যারা একবার ধরে নেবে তাদের কাছে জল ভাত, কিচ্ছু নেই। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে স্যার? আমাকে আর বলতে হবে সিজিএস পদ্ধতিতে বলের একক কি হয়? তুমি বলবে স্যার ডাইনি। সিজিএস পদ্ধতিতে বলের একক কি হয় স্যার? ডাইনি। তোমাদের ডাইন ভুলেই দেবো, দাঁড়াও, ভুলেই দেবো, এতবার ডাইনি ডাইনি করবো না, সব ডাইন বলে কিছু এক্সিস্ট করে ওটাই ভুলে যাবে। তাহলে ডাইন ইন্টু সরণ। সরণ কি? সরণ এসআই যেটা সেন্টিমিটার হচ্ছিল, সিজি এটা সেটা কত হবে? সেন্টিমিটার হবে। ব্যাস এইটুকু ডিফারেন্স। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার হয়ে গেল সিজিএস পদ্ধতিতে একক, আর এসআই পদ্ধতিতে নিউটন ইন্টু মিটার। এবার কার্য নিয়ে যেহেতু সায়েন্টিস্ট জুল অনেক কাজ করে, অনেক কিছু বলে গেছে, আমরা পরে হিট চ্যাপ্টারে গিয়ে দেখবো যে জুল কি বলেছে কার্য নিয়ে, সে যাই হোক পরের ব্যাপার সেগুলো। তাই এই নিউটন ইন্টু মিটারকে শর্ট ফর্মে কি বলা হয়? জুল বলা হয়। তাই কার্যের এসআই একক আমরা নিউটন ইন্টু মিটার বলবো না, সেটার নামই কি? সেটা হচ্ছে জুল। আবার বলছি, দেখো কি বললাম, ডাইন পার সেমিনারে মাথা মোটা করলো, ডাইন ইন্টু সেমি। এই পার পার কেন লিখছো, বাই কেন লিখছো? আরে কার্যের এককে কি ভাগ আছে না গুণ আছে? বল ইন্টু আছে, ইন্টু সরণ, ভাগ ভাগ কেন করছো? রিয়া বিশ্বাস, এই রিয়া কি সেই আগের ব্যাচের রিয়া না অন্য নতুন? না এটা আগের ব্যাচের রিয়া, আগে একটা রিয়া ছিলে না?
আগের বার সকালে যে ব্যাচটা করাতাম সেখানে ওরও তো নাম মনে হয় রিয়া বিশ্বাসী ছিল, সে একজন ছিল ওর। যতগুলো ক্লাস হতো সব লাস্ট ক্লাস পর্যন্ত থাকতো বেচারি। সে রিয়া না অন্য রিয়া? সব একই নাম তোমাদের হয়ে যায় প্রতি ব্যাচে, দিয়ে কনফিউজ হয়ে যায়। যাই হোক, তাহলে কি বললাম, এসআই পদ্ধতিতে কার্যের একক কি? নিউটন ইন্টু মিটার, যেটারই নাম হচ্ছে জুল। আর সিজিএস পদ্ধতিতে ডাইন ইন্টু সেমি, যেটারই নাম দেওয়া হবে কি? আর্ক, যেটারই নাম হচ্ছে আর্ক। বোঝা গেল? তাহলে তোমাদেরকে এই দুটো রিলেশনও মনে রাখতে হবে, যে তার মানে বেসিক্যালি কি, এক জুল মানে আসলে কি? এক জুল মানে হচ্ছে তার মানে স্যার এক নিউটন ইন্টু মিটার। আরে লিখবে কি লিখবে না তোমার ব্যাপার, আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি কি আজ ফার্স্ট ক্লাস করছো নাকি? তোমার ইচ্ছা হলে লেখো, না ইচ্ছা হলে লেখো না, পিডিএফ তো থাকছেই। তাও যদি তোমার মনে হয় তোমার লিখতে ইচ্ছা করছে লেখো। ওকে, তাহলে এক জুল সমান কি পেলে? এক নিউটন ইন্টু মিটার। আর এক আর্গ মানে তাহলে স্যার কি পাবো? তাহলে এক আর্গ মানে হবে স্যার এক ডাইন ইন্টু সেমি, ডাইন ইন্টু সেমি। তাহলে কোথাও ডাইন আর সেন্টিমিটার গুণ থাকে আছে মানে তাহলে সেটা কাকে বোঝাচ্ছে? আর কে বোঝাচ্ছে। ওকে, বল কিছুই না, বল হচ্ছে বস্তুর ভর আর ত্বরণের গুণফল, আর কার্য হচ্ছে বল ইন্টু সরণ। বল আলাদা, এবার বলের সাথে আবার যদি সরণকে গুণ করো তবে কার্য পাবে। বোঝা গেল? তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, তাহলে আমরা দেখলাম যে এক জুল মানে এক নিউটন ইট। স্যার এগুলো এমনি মুখস্থ রাখবো? আরে মুখস্থ কেন রাখবে, তুমি কার্যের একক যেন জুল, আর কার্য মানে বল ইন্টু সরণ। তো এসআই পদ্ধতিতে জুল যেহেতু এসআই এর একক, তাহলে এসআই পদ্ধতিতে বলের একক হয় নিউটন আর সরণের একক হয় মিটার। ব্যাস হয়ে গেল। তাহলে এক জুল মানে হচ্ছে এক নিউটন ইন্টু মিটার। এবার তোমরা একটা রিলেশন বারবার তোমাদের পরীক্ষা বা অনেক কিছু জায়গায় দেখেছো, সেটা কি জিজ্ঞেস করে যে এক জুল সমান কত আর্ক, এক জুল সমান কত আর্ক। ভীষণ ফেমাস একটা কোশ্চেন, হ্যাঁ কি না? ভীষণ ফেমাস একটা কোশ্চেন, কতটা সহজ দেখো, মনে রাখার কোনো দরকারই নেই। তাহলে দেখো, এক জুল মানে আমরা এক্ষুনি কি শিখলাম? এক নিউটন ইন্টু এক মিটার। আদতে এক জুল মানেটা আসলে কি? এক নিউটন আর এক মিটারের গুণফল, হ্যাঁ কি না? তাহলে আমরা এটাকে জুল থেকে আর্গে যেতে চাইছি, মানে এসআই থেকে সিজিএস এ যেতে চাইছি। তার মানে নিউটনকে কিসে আনতে হবে? আমাকে ডাইনে আনতে হবে, আর মিটারকে সেন্টিমিটারে। তো এক নিউটন সমান কত ডাইন হয়? তুমি বলবে স্যার এক নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। তাহলে এটার পরিবর্তে আমরা 10⁵ ডাইন লিখলাম। আচ্ছা, অন্য কালার দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে এক নিউটনের জন্য আমরা কি লিখলাম? 10⁵ ডাইন। আমরা আগের ক্লাসেই পড়েছি যে এক নিউটন মানে হয় স্যার 10⁵ ডাইন। আচ্ছা, আর এক মিটার মানে কি? এক মিটার মানে আমরা জানি স্যার 100 সেন্টিমিটার, যদি সেমিতে আনি 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটারকে আমরা 10² সেন্টিমিটার লিখতে পারি না? 10² সেন্টিমিটার লিখতেই পারেন স্যার, কোনো আপত্তি নেই, আগের ক্লাসে শিখিয়েছেন 10²। তাহলে দেখো 10⁵ আর 10² গুণ হলে কত হবে? 10⁵ এর সাথে 10² গুণ মানে সূচকের গুণ, আগের ক্লাসে শিখিয়েছি। সূচকের গুণে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 5 আর 2 যোগ হয়ে যাবে 10⁷। আর একক কি পড়ে থাকবে? ডাইন ইন্টু সেমি। আর আমরা একটু আগে শিখলাম স্যার ডাইন ইন্টু সেমি মানেই হচ্ছে স্যার আর্ক। তার মানে স্যার হয়ে গেল 10⁷ আর্ক। তুমি বলবে স্যার এগুলো না করিয়ে যদি এমনি বলে দিতেন এক জুল সমান 10⁷ আর্ক, তোমাকে ওটাই মনে রাখতে হবে, তোমাকে স্টেপ জানতে হবে না যে কিভাবে। কিন্তু আমি করাচ্ছি তার কারণ তোমার এই যে একক চেঞ্জের কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়, এসআই থেকে সিজিএসএ কিভাবে আসবে সেটা যেন তুমি সহজে শিখতে পারো। বোঝা গেছে? তাহলে এক জুল মানে পেয়ে গেলাম আমরা 10⁷ আর্ক। এবার ধরো কোনো কোশ্চেনে 10 জুল আছে, সেটাকে তোমাকে কোনোভাবে আর্গে নিয়ে যেতে হবে, তখন তুমি কি এই বারবার এসব করবে না? তুমি এক জুল মানে জানো 10⁷ আর্ক, তাহলে 10 জুল মানে হচ্ছে 10 ইন্টু 10⁷ আর্ক, তাহলে 10⁸ হয়ে যাবে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? মানে মেন তোমার কাজে লাগবে এটাই যে এক জুল মানে হচ্ছে 10⁷ আর। কিন্তু আমি এগুলো করাচ্ছি যাতে করে এই যে এসআই থেকে সিজিএস এর চেঞ্জ আমি শিখিয়েছি আগের ক্লাসে, সেই কনসেপ্টটা যেন একদম ভালোভাবে ক্লিয়ার হয়, প্লাস তোমরা এগুলো আইডিয়া পাও যে এগুলো কোথায় থেকে এসছে। ঠিক আছে? এমনি এমনি উড়ে আসেনি, কোথায় থেকে এসছে। ওকে, এটা আরেকবার গার্গি শোনো, কনসেন্ট্রেশন দাও, সহজে বলছি, এত ভয়ের কিছু নেই। তোমাকে চেয়েছে এক জুল সমান কত আর্গ। তো জুল হচ্ছে এসআই পদ্ধতিতে একক, আর্গ হচ্ছে সিজিএস পদ্ধতি। মানে তোমাকে বেসিক্যালি এসআই থেকে সিজিএস এ যেতে হবে। তো এক জুল মানে তুমি এক্ষুনি শিখলে এক নিউটন আর এক মিটারের গুণফল। এক জুল মানে এক্ষুনি শিখলে এক নিউটন আর এক এক মিটারের গুণফল। একমত? তাহলে এবার এটা তো আছে এসআই, নিউটন মিটার এগুলো কিসে আছে? এসআই।
তো এই নিউটনটাকে যদি তুমি ডাইন করো আর মিটারটাকে যদি সেন্টিমিটার করতে পারো, তাহলে সিজিএস পেয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে তাই যদি হয়, তাহলে এই 1 নিউটন মানে আমরা আগের ক্লাসে কি শিখেছি, 10⁵ ডাইন হয়। তাহলে দেখো সিজিএস এর একক চলে এলো। আর 1 মিটার মানে আমরা 100 সেন্টিমিটার হয়, 100 মানে কত, 10 স্কোয়ার, তাহলে 100 সেন্টিমিটার হয়। তাহলে এই 10⁵ আর 10 স্কোয়ার গুণ করলে কত হয়? আগের ক্লাসে শেখায়নি সূচকের গুণ? তাহলে কি হয়, যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে 10 বেস থাকলো, আর 5 আর 2 যোগ হয়ে 7 হয়ে গেল। এটা আরেকবার বলার কি আছে রানী? তোমরা কি ফার্স্ট বার শুনছো না? আচ্ছা, ফার্স্ট বার একটু কনসেন্ট্রেশন দিয়ে শুনবে। দেখো আমি সেকেন্ড টাইম কিন্তু আলাদা কথা বলি না। আমি এই জিনিসটা প্রত্যেকটা ব্যাচে খেয়াল করেছি, এর আগেও বলেছি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই কথাটা বলি, যে আমি সেম কথা ধরো ফার্স্ট বার বললাম, অনেকে বুঝলো না, ওই কথাটা আবার সেকেন্ড বার বলছি, তখন সবাই বুঝতে পারছে। এটা আবার কি ধরনের কথা? আমি তো একই কথা বলছি, তাহলে সেকেন্ড টাইম কি করে বুঝলে? জেনারেলি কি হয়, ফার্স্ট টাইম তোমাদের কনসেন্ট্রেশন থাকে না, তোমরা স্টেপ মিস করে যাও, নালে খেতে চলে যাও, নালে ফোন দেখো বা অন্য কিছু করো। তো এই জিনিসগুলো না করে না কনসেন্ট্রেশন দাও, কারণ আমি একই জিনিস যতবার রিপিট করব তোমাদেরই টাইম ওয়েস্ট বেশি হবে, ওকে? কারণ আমি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে স্লো স্লো বোঝাই, সো তোমাদের ফার্স্ট বারই বুঝে যাবে, ভয়ের কিছু নেই। না বুঝতে পারলে আমি জিজ্ঞেস করতে বারণ করছি না, অবভিয়াসলি জিজ্ঞেস করো, একবার কেন, দুবার তিনবারও জিজ্ঞেস করো, প্রবলেম নেই। বাট আমি বলছি আগে কনসেন্ট্রেশনটা দাও, দেখবে একবারেই বুঝে যাবে। কারণ আমি তো এমন না যে ফার্স্ট ফার্স্ট পড়াই, এরকম তো পড়াই না যে 1 জুল মানে 1 নিউটন ইন্টু মিটার, 1 নিউটন মানে 10⁵ ডাইন, 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার মানে 10�7 হয়ে গেল, মানে হয়ে এইভাবে তো আমি পড়াই না। আমি কিভাবে পড়াই, যে 1 জুল মানে হচ্ছে, তুমি একটু আগে শিখলে যে 1 নিউটন ইন্টু মিটার। এখন আমি এই এসআইটাকে সিজিএস এ আনতে চাইছি, তো নিউটনকে সিজিএস আনতে গেলে কি করতে হয়, ডাইন। তো নিউটন, আমরা 1 নিউটন মানে আগের ক্লাসেই পড়েছি যে 10⁵ ডাইন হয়, তাই বসালাম। আর 1 মিটার মানে কত হয়, 10 স্কোয়ার সেন্টিমিটার হয়, বসালাম। এই দুটো গুণ করলাম, তাহলে কত পেয়ে গেলাম, 10⁻7। আর যারা আগের ক্লাস করোনি তারা বুঝতে পারবে না। আমি ক্লাসের ফার্স্ট দিনই বলেছি, ফিজিক্স যদি বুঝতে চাও, আমার ক্লাস যদি বুঝতে চাও, একটাই কন্ডিশন, ফার্স্ট লেকচারের ফার্স্ট ওয়ার্ড থেকে দেখতে দেখতে এসো, সিকোয়েন্স মেনটেন করো। ডাইন থেকে আচ্ছা ওটা বুঝতে পেরেছো? আচ্ছা তুমি আগের ক্লাস করোনি তাহলে? গার্গী আগের ক্লাস করেছিলে? আগের ক্লাস করলে অবশ্যই বুঝতে পারবে, কারণ এটা আগের ক্লাসে ডিটেলসে করিয়েছি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন কিভাবে হয়। তো এক আর্ক তুমি যদি 1 জুল মানে 10⁻7 আর্ক জানো, আচ্ছা তুমি কি আগের ক্লাস করোনি গো? এগুলো তো বলেছিলাম যে 1 জুল মানে যদি 10⁻7 আর্ক হয়, তাহলে এক আর্ক তুমি বের করতে চাইছো। তার মানে কি, এই 10⁻7 কে এক করতে গেলে কি করতে হবে বলো? 10⁻7 কে এক করতে গেলে কি করতে হবে? তোমাকে এই দিককে 10⁻7 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো 10⁻7 উপরে নিচে কেটে এক হয়ে গেল। তাহলে এই দিককেও তোমাকে 10⁻7 দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি পেয়ে গেলে, তার মানে পেয়ে গেলে এক আর্ক মানে হচ্ছে 1/10⁻7 আর্ক। 1/10⁻7 মানে কত, 10⁻⁻7 আর্ক। এগুলো হচ্ছে সব আগের ক্লাসের জিনিস, ঠিক আছে? আগের ক্লাসে তো বুঝিয়েছিলাম যে একদিক জানলে আর একদিক বের করা তো কিছুই না, জাস্ট যে যে সংখ্যাটা আছে সেটাকে ওইদিকে ভাগ করে দাও। যদি তুমি 1 জুল সমান 10⁻7 আর্ক জানো, তাহলে এক আর্ক কি হবে, 1/10⁻7 আর্ক। উল্টো জাস্ট 1 বাই হয়ে যাবে, তাই। বোঝা গেছে? ওকে, চলো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কার্য সবাই বুঝলে, কার্য কি, বস্তুর উপর কতটা বল প্রয়োগ করছো, তার দরুন বস্তুর স্মরণ কতটা হচ্ছে। তাহলে আমরা এখানে এককটা লিখে দিই, যেহেতু এসআই বের করেছি, তাহলে 50 জুল। ওকে, ওকে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে গার্গী? এখন ক্লিয়ার হয়েছে বলো, আগে প্রবলেম হলে সমস্যা নেই, এখন বুঝেছো তো? ওকে, গুড। চলো তারপর দেখো, তারপর হচ্ছে আমরা দেখবো ক্ষমতা বা পাওয়ার। দেখো সব একটার সাথে আর একটা লিঙ্ক। তাহলে আমরা কার্যের এসআই একক কি পেলাম, জুল। আমরা কই নিউটন ইন্টু মিটার বারবার বলবো না, জুল বলবো, ঠিক আছে? তাহলে কার্যের এসআই একক কি পেলাম, জুল। সিজিএস একক আর্গ। তাহলে ক্ষমতা, এবার ক্ষমতার রাশিটা মানে কি সেটাকে বুঝতে হবে আমাদেরকে। তো ক্ষমতা হচ্ছে কোন একটা বস্তুর ক্ষমতা কত, সেটা আমরা কি করে বের করি, বস্তুটা কতটা কাজ করলো, কত সময়ে করলো। কি বললাম, বস্তুটা কতটা কাজ করলো মানে কার্য ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে ক্ষমতার। কি বললাম, একটা বস্তু কি পরিমাণ কাজ করলো, তাকে ওই বস্তুটা কতটা সময়ে কাজ করলো সেটা। কি বললাম, ক্ষমতা মানে কি, একটা বস্তু কতটা কাজ করলো, কত সময়ে সেই কাজটা করলো, সেটা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে কি পাবে, বস্তুর ক্ষমতা পাবে। সাপোজ ধরো তোমাকে এরকম বললো যে একটা বস্তু আহ, 20 জুল কাজ করলো। আচ্ছা 20 জুল না বলে এরকম বলো, মানে বেসিক্যালি তার মানে কি, তার মানে 1 সেকেন্ডে বস্তু কতটা কাজ করছে। ক্ষমতা মানে বেসিক বেসিক ডেফিনেশন হচ্ছে 1 সেকেন্ডে কৃত কার্য।
প্রতি সেকেন্ডে একটা বস্তু কতটা কাজ করছে। কার্য মানে কি? ওভারঅল কার্য, সময়ের কোনো ব্যাপার না, সময়ের কোনো ব্যাপার না। কিন্তু ক্ষমতা মানে এক সেকেন্ডে কতটা কার্য, ঠিক আছে? প্রতি সেকেন্ডে একটা বস্তু কতটা কাজ করছে, কতটা কার্য, সেটা হচ্ছে বস্তুর ক্ষমতা। তাহলে সাপোজ ধরো একটা বস্তু 10 জুল কাজ, সরি, 10 সেকেন্ডে 10 সেকেন্ডে 20 জুল কাজ করেছে। তাহলে 1 সেকেন্ডে বস্তুটা কত কাজ করেছে? 20/10, তার মানে 2 ইউনিট। এবার একক যা হবে, তাহলে এই 2, এটা হয়ে গেল বস্তুর ক্ষমতা। 1 সেকেন্ডে কতটা কাজ, তার মানে সেটাকে আমরা কিভাবে লিখবো? ফর্মুলাতে কার্য ডিভাইডেড বাই মোট সময়। তো মোট সময় দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে গেলে? 1 সেকেন্ডে সময়টা পেয়ে গেলে। আচ্ছা, রিপিট হচ্ছে? রিপিট কোথায় হচ্ছে? সোহাগী বর্মন, তোমার নেটওয়ার্কে ইস্যু, রিপিট হচ্ছে না তো, ক্লাস তো ঠিকই হচ্ছে। আচ্ছা, তোমাদের কি রিপিট হচ্ছে কারো? না তো, কই রিপিট হচ্ছে? ঠিকঠাকই তো হচ্ছে। 2, তাহলে বস্তুর ক্ষমতা কত হলো? 2 ইউনিট। এবার একক আমরা বের করে তারপর লিখবো। একক এখনো লিখিনি, এরপর লিখবো, বাট ভ্যালু কত? 2। তাহলে কার্য ক্ষমতা বুঝলে, কতটা কাজ করলো কত সময়ে, সেই দুটোকে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? কার্য। দেখো 20 জুল কাজ করেছে, তাহলে 20 কত সময়ে? 10 সেকেন্ডে, তাহলে 20/10, তার মানে কত হলো? 2। বোঝা গেল? ওকে, চলো তাহলে আমরা এটা শিখলাম। আচ্ছা, এবার তাহলে ক্ষমতার এসআই একক আমাকে আর বলতে হবে? দেখো এখন তোমাদেরকে এই জায়গায় আমি নিয়ে চলে গেছি যে নিজে নিজে সব রাশির একক বের করতে পারবে। তাহলে ক্ষমতা মানে আমরা জানি কার্য বাই সময়। তো এসআই বলেছে, তো কার্যের এসআই একক হয় জুল, আর সময়ের হয় সেকেন্ড। তাহলে স্যার জুল পার সেকেন্ড হয়ে গেল এসআই একক। তাহলে সিজিএস একক কি হবে স্যার? সিজিএস একক জুলের জায়গায় হয়ে যাবে স্যার আর্গ। সিজিএস পদ্ধতিতে কি বসে? জুল। তাহলে জুলের জায়গায় হবে আর্গ, আর সেকেন্ডের জায়গায় সেকেন্ড। কেন? এসআই সিজিএস দুটোতেই সেকেন্ড হয়। তাহলে জুল পার সেকেন্ড হলো এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্গ পার সেকেন্ড। এবার মজার ব্যাপার হলো, এই জুল পার সেকেন্ড এটার আবার একটা নতুন নাম আছে, ঠিক আছে? আর একটা নাম আছে, জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। কি বললাম? এটারই শর্টকাট নাম রাখা হলো কি? ওয়াট। ঠিক আছে, তার মানে 1 ওয়াট আসলে কি? এটা সারা জীবন কাজে লাগবে। সারা জীবন বলতে তোমরা যতদিন পড়বে প্রত্যেকটা চ্যাপ্টার অনেক জায়গায় এটা বারবার আসবে, ঠিক আছে? মনে রাখবে ভালোভাবে। মুখস্থ করার তো কিছু নেই। দেখো, ওয়াট হচ্ছে কার্যের একক, ক্ষমতার একক। তো ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। তাহলে 1 ওয়াট মানে কি হবে? তাহলে 1 ওয়াট মানে কার্য, কার্যের একককে সময়ের একক দিয়ে ভাগ করে দাও। তাহলে কার্যের একক হয় জুল, সময়ের একক সেকেন্ড। তাহলে কি হয়ে গেল? জুল পার সেকেন্ড হয়ে গেল ওয়াট। জুল পার সেকেন্ড হয়ে গেল ওয়াট। বোঝা গেছে? তাহলে এই যে রিলেশন গুলো, এই জায়গাটা বলে দিই, দেখো এই যে রিলেশন গুলো লিখছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা, এই ওয়াটটা, তারপর হচ্ছে তোমার এই জুল আর্গ, এগুলোর মানে কি? তারপর আগের ক্লাসে আমাদের দুটো পেয়েছিলাম কি কি, একটা হচ্ছে নিউটন, আর হচ্ছে ডাইন। তাহলে নিউটন মানে কি, 1 ডাইন মানে কি, 1 জুল মানে কি, 1 আর্গ মানে কি, তারপরে হচ্ছে 1 ওয়াট মানে কি, এগুলো সব কিন্তু তোমাকে জানতে হবে। কোনোটা মুখস্থ করতে হবে না। যা তোমাকে জিজ্ঞেস করবে, সাপোজ তোমাকে জিজ্ঞেস করলে 1 নিউটন মানে কি, তো 1 নিউটন মানে কিভাবে বলবে? তো নিউটন মানে যেন তুমি বলের এসআই এককের কথা বলছে। নিউটন মানে তুমি জানো বলের এসআই এককের কথা বলছে। তো বলের এসআই এককের কথা যদি নিউটন বলে, তো আমরা জানি কি যে বলের এসআই একক কি হয়? বলের এসআই, সরি, বল মানে কি হয়? ভর ইন্টু ত্বরণ। তো ভরের এসআই একক কি? কেজি। কেজি আর ত্বরণের এসআই একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন মানে পেয়ে গেলে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? তাহলে 1 নিউটন সমান কি পেয়ে গেলে? 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এইভাবে তোমাকে যাই জিজ্ঞেস করুক, তুমি জাস্ট ওই এই রিলেশন যদি জানো, সব তুমি বলতে পারবে। ওকে, তাই এই রিলেশন গুলো আমি বারবার এত টাইম ধরে ইম্পর্টেন্স দিয়ে পড়াচ্ছি। ওকে, তারপর একটা রাশি আমরা শিখবো, সেটা হচ্ছে ভরবেগ। এটার একক দেখো তোমরা নিজেরাই বের করতে পারবে। এটা নিজেরা করো তো। ভরবেগ, এটার এসআই একক নিজেরা করো। আমি রিলেশন লিখে দিচ্ছি। রিলেশন হচ্ছে ভর ইন্টু বেগ। মানে একটা বস্তুর ভর কত আর এই বস্তুটা কত বেগে যাচ্ছে, সেই দুটোর গুণফল হচ্ছে ভরবেগ। ধরো একটা বস্তু আছে এম ভরের, সে ভি বেগ নিয়ে যাচ্ছে, তাহলে বস্তুর ভরবেগ কত? এম, এম ইন্টু ভি। বোঝা গেল? তাহলে ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। তাহলে এটার একক নিজেরা বের করো তো। এটার এসআই আর সিজিএস একক নিজেরা বলো তো কি হবে? ভরবেগের এসআই আর সিজিএস একক নিজেরা বলো কি হবে? ভরবেগের এইচআই আর সিজিএইচ একক নিজেরা বলে ফেলো তাড়াতাড়ি, কি হবে? এসআই একক কি হবে ভরবেগের? আর সিজিএস একক কি হবে? কে বলতে পারে? কে বলতে পারে? তাড়াতাড়ি বলো গো, ফাস্ট ফাস্ট। ভরবেগের এসআই আর সিজিএস একক কি হবে? কে বলতে পারবে?
আরে পি ইকুয়াল টু এমভি তো স্বাভাবিক, হ্যাঁ ওটা তো ভরবেগের শর্টকাট পি, যেহেতু পি ভরবেগকে পি দিয়ে বোঝানো হয়, ভরকে এম দিয়ে আর বেগকে ভি দিয়ে। তা আমি জিজ্ঞেস করছি এসআই আর সিজিএস এককটা বলো। তোমাদের কমেন্ট এত লেটে আসে না যে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতেই ইচ্ছা করে না, মানে তোমাদের দোষ দিচ্ছি না, তোমাদেরকে বলছি না, মানে এই যে লাইভ স্ট্রিমের এটা একটা প্রবলেম, সবসময় কমেন্ট লেটে আসে একটু। সো ওটা একটা খুব বিরক্তিকর জিনিস, এই যেমন জিজ্ঞেস করে এখন আমাকে আধ ঘন্টা বসে থাকতে হবে। এবার এবার তারপর তোমাদের কাছে ভিডিও যাবে তখন তোমরা আধ ঘন্টা বসে থাকবে, এই জ্বালা একটা। আচ্ছা বলো, কারো কমেন্ট আসছে না কেন, এ কি? এই গার্গী, কি করছো গার্গী দেবনাথ? ভেবে চিন্তে করো একটু, এ ডাইন পার সেকেন্ড মৃদুল, এ কি? আরে পাগলগুলো, চোখের সামনে দেখতে পাচ্ছ যে বেগের একক কি হবে, ভরের একক বেগের এককের গুণফল। তো ভরের একক হয় কি, কেজি এসআই পদ্ধতিতে, আর বেগের একক হয় মিটার পার সেকেন্ড। আমি বলেছিলাম না বেগের একক ত্বরণের একক এগুলো মুখস্থ রাখবে যাতে তাড়াতাড়ি করতে পারো, কারণ এগুলো বারবার আসবে। তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড হয়ে গেলো এসআই একক। আর সিজিএস একক কি হবে, কেজির জায়গায় গ্রাম, মিটারের জায়গায় সেন্টিমিটার, আর সেকেন্ড একই থাকে তাই গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড, ব্যাস। গার্গী দেবনাথ তুমি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখেছো, ভালো করে দেখো, মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন হবে, ওটা ত্বরণ, ওটা কাজ ছিল। কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার বলের একক ছিল। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, আর সিজিএস হবে গ্রাম ইন্টু সেমি। দেখো এসআই জানলে সিজিএস করা তো কিছু না, জাস্ট কেজির জায়গায় আমরা জানি সিজিএস এ গ্রাম হয়, মিটারের জায়গায় সেন্টিমিটার হয়, সেকেন্ড সেকেন্ডই থাকে, হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো? দেখো ফার্স্ট টাইম যদি একদম 100% না পারো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ তুমি এখন শিখছো, তুমি একবার প্র্যাকটিস করবে নিজে নিজে, একবার নিজে নিজে বুঝবে, তারপর দেখবে সব পাচ্ছো, ভয়ের কিছু নেই। কনসেপ্টটা বুঝতে পারলেই হলো কিভাবে হচ্ছে। দেখো ভরের একক এসআই পদ্ধতিতে কেজি, বেগের একক হয় ইন্টু, দেখো ভরের একক কেজি, ইন্টু আছে তাই এখানেও ইন্টু হলো, তারপর বেগ, তো বেগের একক কি হয় মিটার পার সেকেন্ড, তারপর সিজিএস পদ্ধতিতে কেজির জায়গায় গ্রাম, মিটারের জায়গায় সেন্টিমিটার, সেকেন্ডের জায়গায় সেকেন্ড, একই জিনিস। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা তারপর তারপর হচ্ছে, এবার আমরা কয়েকটা রাশি দেখব যেগুলোর একক আমাদের ওইভাবে ডাইরেক্ট লাগবে না। যেমন ধরো একটা একক দেখব লিন তাপ, কি একটা রাশি দেখব লিন তাপ। লিন তাপ কি জিনিস স্যার আমরা পরে শিখবো যখন তাপ চ্যাপ্টার পড়বো, এখন জাস্ট এইটুকু বোঝো যে লিন তাপকে কিভাবে ডিফাইন করা হয়, একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে ডিভাইডেড বাই বস্তুর ভর দিয়ে। কি বললাম, বস্তুর মধ্যে কতটা তাপ আছে তাকে বস্তুর ভর দিয়ে আমরা কিভাবে ডিফাইন করি, লিন তাপ ডিফাইন করি, বোঝা গেল? তাহলে তুমি আমাকে বলো যদি এটা হয়, তুমি বলতে পারবে না? তাহলে বলতে পারবে না তাপের এসআই একক কি হয়, তাপের এসআই একক কি হয়, তাপ হচ্ছে শক্তি। দেখো শোনো ভালো করে, তাপ শক্তি, তো তাপের যদি শক্তির এসআই একক জুল হয়, তাপের এসআই একক জুল হবে। তোমাকে তাপের একক বলেছিলাম, আচ্ছা তাপের এককটা বলা হয়নি, তাপের আগে তাপেরটা লিখে দিই নাহলে বুঝতে পারবে না। দেখো উষ্ণতার তো জানোই, উষ্ণতার তো অলরেডি জানো যে কেলভিন আর সেলসিয়াস হয়, উষ্ণতা যেহেতু মৌলিক রাশি। তাপের এসআই একক হয় কি, কে বলতে পারবে? জুল। তাপের এসআই একক হয় জুল, আর সিজিএস একক হয় ক্যালোরি, ঠিক আছে? সিজিএস একক হয় ক্যালোরি, এগুলো কোনো এমনি জাস্ট মনে রাখবে তাহলে হবে, এগুলো এমনি নাম থেকে, ঠিক আছে? সাইন্টিস্ট জুল থেকে জুল, কেন? কারণ তাপ হচ্ছে আসলে শক্তি, ঠিক আছে? তো এসআই পদ্ধতিতে তাপ শক্তি, আর এসআই পদ্ধতিতে তাপ দুটো সেম, ঠিক আছে? এসআই পদ্ধতিতে তাপ আর শক্তি সেম জিনিস, আমরা যখন হিট চ্যাপ্টার পড়বো তখন গিয়ে বুঝবো কিভাবে সেম। এখন জাস্ট জেনে রাখো যে তাপের এসআই একক হয় জুল, আর সিজিএস একক হয় ক্যালোরি। তাহলে লিন তাপের এসআই একক কি হবে নিজেরা বলো? তাপ বাই ভর বলেছি, তাপ বাই ভর, তাহলে এসআই একক কি হবে? তাপের একক আমরা দেখলাম জুল, ভরের একক মিটার কেজি, এসআই পদ্ধতিতে তাহলে জুল পার কেজি হলো, জুল পার কেজি হলো এসআই। আর লিন তাপের সিজিএস একক কি হবে? জুল পার কেজির জায়গায় জুলের জায়গায় সিজিএস পদ্ধতিতে এখানে কি বসবে? ক্যালোরি, যেহেতু তাপের এসআই একক সিজিএস একক ক্যালোরি, ক্যালোরি পার কেজির জায়গায় গ্রাম, ব্যাস হয়ে গেল। তাহলে ক্যালোরি পার গ্রাম হলো সিজিএস পদ্ধতিতে একক, আর এসআই পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম, সরি এসআই পদ্ধতিতে জুল পার কেজি, আর সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম। এসআই পদ্ধতিতে জুল পার কেজি, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম, মুখস্থ করার কিছু নেই, জাস্ট আমাদের রিলেশন জানতে হবে যে লিন তাপ মানে হচ্ছে আসলে এসআই তাপকে ভর দিয়ে ভাগ করা, একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে তাকে ভর দিয়ে ভাগ করা। তাহলে তাপের এসআই একক আমরা স্যার জানি জুল, তাই জুল পার কেজি হলো লিন তাপের এসআই একক, আর লিন তাপের সিজিএস একক কি হলো? ক্যালোরি পার গ্রাম। দারুণ লাগছে না? কত সহজ লাগছে না বলো? এগুলোই তোমরা কত মুখস্থ করতে মাথা খারাপ হয়ে যেত, কার একক কি কার একক কি মনে রাখতে মাথা খারাপ হয়ে যেত, বাট
বাট তোমাদের জাস্ট রিলেশন জানলে তোমরা সেকেন্ডের মধ্যে, উইদিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে দিবে যে কি হবে তা। কারো একক তোমাকে এভাবে মুখস্থ করতে হবে না। ওকে, তারপর এটা নিজেরা করো। ধরো ঘাত, বলের ঘাত বলে একটা কনসেপ্ট আছে, ঘাত। এখন এগুলো কিচ্ছু বুঝতে হবে না, আগেই বলেছি যখন যখন লাগবে আমি ঠিক বলে দেবো যে কি জিনিস। তো ঘাতকে কিভাবে ডিফাইন করা হয়, একটা বস্তুর উপর কতটা সময় ধরে বল প্রয়োগ করা হলো, কত খুব ক্ষুদ্র সময় ধরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে কতটা বল আর সময় কতটা, সেই দুটোর গুণফলকে বলা হয় ওই বস্তুর ঘাত। কি বললাম, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে কিছু একটা সময় ধরে, তাহলে ওই দুটোর গুণফলকে বলা হবে কি, ঘাত। বোঝা গেল? ওই দুটোর গুণফল কেই কি বলা হবে, ঘাত। বোঝা গেছে? একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, কতটা সময় ধরে বল প্রয়োগ করা হলো, সেই দুটোর গুণফলই হচ্ছে কি, ঘাত। তাহলে তোমরা একক বের করতে পারবে না, আমাকে আর বলতে হবে। তাহলে কি করবে, সিজি এসআই পদ্ধতিতে বলের একক ইন্টু সময়ের এককের গুণফল হবে ঘাতের একক। এসআই পদ্ধতিতে বলের একক কি হয়, নিউটন, সময়ের একক কি, সেকেন্ড। তাহলে নিউটন ইন্টু সেকেন্ড হলো ঘাতের এসআই একক, নিউটন ইন্টু সেকেন্ড হলো ঘাতের এসআই একক। আর সিজিএস একক তাহলে কি হবে, নিউটনের জায়গায় শুধু ডাইন হয়ে যাবে, তাহলে ডাইন ইন্টু সেকেন্ড, ডাইন ইন্টু সেকেন্ড। মজা লাগছে না ভালো লাগছে না বলো? আমার তো মনে হয় খুব ভালো লাগা উচিত তোমাদের। কারণ যে জিনিসগুলো তোমরা এতদিন মুখস্থ করে করে করতে, সেগুলো এখন কত সহজে নিজেরাই করতে পারছো। ঠিক আছে, এখন একটু টাইম লাগুক, ভয়ের কিছু নেই। আবার সে নিউটন পার, আরে মাথা মোটা গুলো, এখানে গুণ চিহ্নটা কি তোমরা চোখে দেখতে পাচ্ছ না? এতগুলো রিলেশন কোথায় আরে পাগল, তুমি এই রিলেশন গুলো তো পার্টিকুলার চ্যাপ্টার পড়বে তখন পাবে। আমি এখনকার জন্য মনে রাখতে বললাম, কয়েকবার প্র্যাকটিস করতে বললাম। তুমি যখন চ্যাপ্টার গুলো পড়বে তখন তো এমনি পাবে রিলেশন গুলো, সে তো প্রত্যেকটা কনসেপ্ট আসবে। ক্ষমতা, ক্ষমতা চ্যাপ্টারে গিয়ে ডিটেলসে পড়বে কি জিনিস, তখন তো এমনি জানবে যে কার্যবাহী সময় ক্ষমতা মানে, কার্য মানে বল ইন্টু সরণ। যখন কার্য চ্যাপ্টার পড়বে তখন তো এমনিই পাবে। এই বল চ্যাপ্টার পড়বে তখন বল মানে যে ভর ইন্টু ত্বরণ, সেগুলো তো এমনিই পাবে। রিলেশনে তোমাকে মুখস্থ করতে হবে না, ওগুলো চ্যাপ্টার করলে এমনি হয়ে যাবে। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম না, এই চ্যাপ্টারটা হচ্ছে যতদিন তোমার পুরো সিলেবাস কমপ্লিট না হবে ততদিন কিছু কিছু জিনিস তোমাকে বারবার একটু মনে রাখতে হবে। কিন্তু যখন পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে না, তখন তোমার সব কিছু এমনিই চলে আসবে। ওকে, কিছু তোমাকে আলাদাভাবে মনে রাখতে হবে না। ওকে চলো, তাহলে ঘাত হলো। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট রাশি, সেটার নাম হচ্ছে সাপ। কি, সাপ, সাফ, সাফ না চাপ, চাপ। আমি আবার মজা করতে করতে তোমরা আবার কেউ সাপই ভেবে নিও না। কি, চাপ। তো চাপ কিভাবে ডিফাইন করা হয় জানো? চাপ মানে হচ্ছে একটা বস্তুর উপর কতটা বল প্রয়োগ করলে আর কতটা ক্ষেত্রফলের উপর বলটা প্রয়োগ করলে, তাহলে বল বাই ক্ষেত্রফল। যদি একটা এক্সাম্পল দিয়ে দেখায়, তাহলে ধরো এটা একটা কোনো মানে বস্তু, তার উপর তুমি একটা বল প্রয়োগ করছো, কিছু একটা বল প্রয়োগ করছো। যেমন এটা আমরা যখন পদার্থের গঠন চ্যাপ্টার পড়বো তখন চাপ কি জিনিস আমরা ইন ডিটেলসে দেখবো। ঠিক আছে, তাহলে ধরো একটা বল প্রয়োগ করলে, এই বলটা কতটা এরিয়া জুড়ে প্রয়োগ করলে, ধরো এখানে এই এই এরিয়াটা, এই এতটা এরিয়া জুড়ে প্রয়োগ করলে, এতটা ক্ষেত্রফল জুড়ে প্রয়োগ করলে, বলটা পুরো জায়গায় করনি, জাস্ট এতটা ক্ষেত্রফল জুড়ে করলে, তাহলে এই যে ক্ষেত্রফল কত, আমি ধরে নিলাম ক্ষেত্রফল এ। তাহলে এই বলটা দ্বারা কি পরিমাণ চাপ প্রয়োগ করা হচ্ছে, কতটা বল প্রয়োগ করা হলো, কতটা এরিয়া উপর, সেটা দিয়ে ভাগ করে দাও। তাহলে পি সমান এফ বাই এ, এটাই হলো কি, তাহলে পি সমান এফ বাই এ। পাপা সমান ফাদার বাই আব্বা। ঠিক আছে, দেখো একসাথে সব বলে দিলাম, হিন্দি, বাংলা মানে ইংলিশ, বাংলা, আব্বা, বাবা, এগুলো নাম শুনেছো তো? ঠিক আছে, তাহলে পি সমান এফ বাই এ, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। ওকে, হলো। তাহলে একক বের করতে আমাকে আর লাগবে, আমার হেল্প লাগবে একক বের করতে? নিজেরা করো। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কি হবে একক, নিজেরা বলো তো। পাস্কেল তো হবে, আগে আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে বলো। পাস্কেল হচ্ছে ওর শর্টকাট নাম, পাস্কেল হচ্ছে ওই এককটা শর্টকাট নাম, যেমন ভাবে নিউটন, যেমন ভাবে জুল, ওয়াট, এরকম সেরকম। আমি বলছি নর্মাল ফর্ম যেভাবে শিখিয়েছি সেটা বলো কি হবে। তাহলে চাপের একক কি হবে, এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার। গুড, এই তো শিখে নিয়েছো, এটাই তো চাইছিলাম আমি, আমার উদ্দেশ্য এটাই ছিল। নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে নিউটনের জায়গায় হয়ে যাবে ডাইনি, আর মিটারের জায়গায় হয়ে যাবে সেমি স্কোয়ার, মিটার স্কোয়ারের জায়গায়। তাহলে ডাইনি পার সেমি স্কোয়ার বা ডাইন পার সেমি স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এসআই, আর সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেমি স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারের সায়েন্টিস্ট পাস্কেল যেহেতু চাপ নিয়ে কাজ করেছিল অনেক, তার নামে অনুসারে তাকে সম্মান জানানোর জন্য শর্টকাটে কি লেখা হয়, এটাকে বলা হয় পাস্কেল। তাহলে এক পাস্কেল মানে কি, 1p সমান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই রিলেশনটাও আমাদেরকে জানতে হবে।
জানতে হবে মানে কেউ আর ভাবে না স্যার মুখস্থ করতে হবে। এটি মুখস্থ কেন করবি? চাপ মানে জানো, চাপের পাস্কেল হচ্ছে চাপের এসআই একক। এটা নিউটন পার মিটার স্কোয়ার মানে তো পাস্কেল। তাহলে এসআই একক চাপের হচ্ছে পাস্কেল। তো চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের এককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 পাস্কেল সমান কত পেয়ে গেলে। তাহলে 1 পাস্কেল মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো আগে সব মুখস্থ করতে বলো। স্যার 1 পাস্কেল মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 পাস্কেল মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার। স্যার এসআই একক হচ্ছে পাস্কেল, সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। এভাবে মুখস্থ করতে না? মুখস্থ করার জিনিসই না এগুলো, কনসেপ্ট। ফিজিক্স মানে হচ্ছে কনসেপ্ট। আমার কাছে ফিজিক্স পড়ার পর তোমাকে হয়তো 10% কি 5% জিনিস মুখস্থ, মানে একদম পিওর মুখস্থ করতে হবে, সেটা খুব কম জিনিস। যেমন পারমাণবিক গুরুত্ব যখন পড়াবো কোনো জিনিসের, সেগুলো তো ওটা তো একটা নাম্বার, ওটা তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, ওই 10% জিনিস মতো মুখস্থ করতে হবে, বাকি সব বুঝবে, কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। ওকে, তাহলে এবার দেখো, তাহলে আমাদের কয়েকটা একক আমি একটু শর্টকাটে লিখে দিচ্ছি, যাতে এক জায়গায় তাড়াতাড়ি, মানে এই এককগুলো কেন লাগবে, এই এককগুলো দিয়ে তোমরা বাকি যে কোনো রাশির একক তাড়াতাড়ি বের করতে পারবে। ঠিক আছে, যেমন ধরো দৈর্ঘ্য, বাকি রাশিগুলোর একক খুব তাড়াতাড়ি বের করতে পারবে, তার জন্য করাচ্ছি। দৈর্ঘ্যের এসআই একক হয় মিটার, সিজিএস একক হয় সেন্টিমিটার। তারপর হচ্ছে ভর, এসআই একক কেজি, সিজিএস একক গ্রাম। বল, বল এসআই একক নিউটন, সিজিএস একক ডাইনি। কার্য, এসআই একক জুল, সিজিএস একক আর্গ। বেগ, এসআই একক মিটার পার সেকেন্ড, সিজিএস একক সেমি পার সেকেন্ড। এগুলো যদি তোমার মনে থাকে তাহলে যে কোনো রাশির একক তাড়াতাড়ি বের করতে পারবে, মানে উইদিন সেকেন্ডের মধ্যে বের করে দিতে পারবে। ত্বরণ, এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস একক সেমি পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস দেখো এক জায়গায় সব লিখে দিলাম, মানে যেগুলো দিয়ে আমরা বাকি রাশির এককগুলো তাড়াতাড়ি, তুমি যদি তোমাকে তোমাকে কেউ জিজ্ঞেস করে স্যার এগুলো মুখস্থ করতে হবে, না করলেও চলবে, কিন্তু তোমাকে তো পরীক্ষায় একটু ফাস্ট ফাস্ট করতে হবে, প্রত্যেকটা স্টেপ করতে গেলে অনেক সময় চলে যাবে। যখন যেমন ধরো আমাকে কেউ জিজ্ঞেস করলো যে আহ, চাপের একক কি, তো চাপের একক আমি জানি যে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো বলের একক জানি আমি নিউটন, আর ক্ষেত্রফলের মিটার স্কোয়ার, হয়ে গেল, ডাইরেক্ট করে দিলাম তাড়াতাড়ি এটার জন্য। ঠিক আছে, তুমি এটাকে ভেঙে ভেঙে করতেই পারো, যে বল মানে ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরের একক কোনো প্রবলেম না, বাট এগুলো জানা থাকলে খুব তাড়াতাড়ি করতে পারবে। হ্যাঁ, আর্ক বানানটা ঠিক করে নিও তো, আমি এ আর জি লিখছি, ই আর জি হয়, ঠিক আছে, আমি ভুলে এ আর জি লিখছি। ওটা চেঞ্জ নিজেরাই করে নিও, খেয়াল করে নিও। ওকে চলো, তাহলে এতটুকু শেখা গেল, বুঝছো? তাহলে আমাদের মেন পিডিএফ এসো, এখানে যে যে এককগুলো আমি করালাম না, মানে যেগুলো ডাইরেক্ট মনে রাখতে হবে নাম থেকে সোজা, কোনো রিলেশন থেকে না, তাদেরকে আমরা এখানে এবার শিখবো। ঠিক আছে, একবার দেখে নেবো পুরো এককগুলো। আমি এই পিডিএফটা দিয়ে দিয়েছিলাম যাতে তোমরা এককগুলো একবার দেখে আসতে পারো। দৈর্ঘ্য এসআই একক মিটার, সিজিএস একক সেন্টিমিটার। ক্ষেত্রফল এসআই একক দেখলে মিটার স্কোয়ার, আর সিজিএস একক সেন্টিমিটার স্কোয়ার। এসআই একক মিটার স্কোয়ার, সিজিএস একক সেন্টিমিটার স্কোয়ার। আয়তন এসআই একক মিটার কিউব, যেটাকে আমরা ঘনমিটার বলি আর বাংলায়, প্রপার বাংলায়। আর সিজিএস একক হচ্ছে সেমি কিউব, ঠিক আছে, মিটার কিউব সেমি কিউব। আধান বা চার্জ এসআই একক কুলম, আর সিজিএস একক স্ট্যাট কুলম। এগুলো দেখো, এগুলো নাম থেকে, এগুলোর কোনো বোঝার কিছু নেই, এগুলোর নাম থেকে এসছে, ডাইরেক্ট সায়েন্টিস্টদের নাম থেকে। কারো নাম থেকে আসলে আবার কি বুঝবো, এমনি দিয়ে দিয়েছে। এসআই একক কি কুলম, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম। ধরো কিছু একটা পরিমাণ চার্জকে বলে দিয়েছে এতটা চার্জ মানে 1 কুলম। ওকে, ভর কেজি গ্রাম। ঘাত, ঘাত নিউটন ইন্টু সেকেন্ড, ডাইন ইন্টু সেকেন্ড, আজকের ক্লাসে করলে। ঘাত মানে কি? বল ইন্টু সময়, বল ইন্টু সময়, তাহলে নিউটন ইন্টু সেকেন্ড, ডাইন ইন্টু সেকেন্ড। সিজিএস এ বেগ মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড। ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে কি? বেগ বাই সময়। তো বেগের একক তো অলরেডি ছিল মিটার পার সেকেন্ড, তাকে আরেকটা সেকেন্ড দিয়ে ভাগ করছো, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাপ বল বাই ক্ষেত্রফল, তার মানে বলের একক নিউটন পার মিটার স্কোয়ার, যার আরেকটা নাম হচ্ছে পাস্কেল। আর সিজিএস পদ্ধতিতে যে ডাইন পার সেমি স্কোয়ার, এখানে মিটার স্কোয়ার আছে, এটা সেমি স্কোয়ার হবে। ঠিক আছে, আমি ঠিক করে দিয়েছি, এটা দেখে নিও, ওটা ভুলে পিডিএফ এ মানে মিস্টেকে টাইপিং মিস্টেক আছে, জাস্ট তাই এখানে করে দিচ্ছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে। আচ্ছা, এটা তোমরা ঠিক করে নিও, কেন? কারণ আমি এই পিডিএফটা তো অলরেডি দিয়ে দিয়েছি। ডাইন পার সেমি স্কোয়ার হবে, ওকে, নিজেরাই পারবে। ঘনত্ব ভর বাই আয়তন, তার মানে কেজি পার মিটার কিউব। গ্রাম পার সেমি কিউব সিজিএস পদ্ধতিতে। তারপর হচ্ছে বল এসআই নিউটন, সিজিএস এ ডাইন। ক্ষমতা এসআই ওয়াট বা জুল পার সেকেন্ড, আর সিজিএস এ আর্ক পার সেকেন্ড।
শক্তি, জুল আর্গ। কেন শক্তি আর কার্য একই জিনিস? শক্তি আর কার্য হচ্ছে একই জিনিস। কার্য শক্তি, শক্তি কার্য, শক্তি বা কার্য একই জিনিস। আমরা পরে গিয়ে শিখবো, মানে ডাইরেক্ট একদম 100% এক, মানে একে অপরের পরিপূরক বলতে পারো, মানে একই জিনিস। পরে গিয়ে আমরা দেখবো এগুলো, ঠিক আছে। চার্জ, চার্জের একক তো অলরেডি করে দিয়েছি, কুলম। আচ্ছা, তারপর হচ্ছে রোধ, রোধের একটা একক হয় ওহম, ঠিক আছে। রোধের একটা একক হয় ওহম। ওহম, সায়েন্টিস্ট ওহমের নাম অনুসারে রোধের একক। রোধ মানে কোনো একটা কারেন্ট যখন প্রবাহিত হচ্ছে সে কতটা বাধা পাচ্ছে, ওকে। সরণ তো জানো। রোধাঙ্ক, রোধাঙ্ক মানে কি? রোধাঙ্ক মানে হচ্ছে ছোট্ট একটা অংশের রোধ। ধরো একটা পুরো বড় তার আছে, পরে এগুলো গিয়ে শিখবো। পুরো একটা বড় তার আছে, তার ছোট্ট একটা অংশ, তাহলে কত ছোট্ট 1 মিটার বা 1 সেন্টিমিটারের রোধকে বলা হয় কি? রোধাঙ্ক। তাহলে ওহম ইন্টু মিটার, আর সিজিএস পদ্ধতিতে ওহম ইন্টু সেমি, ঠিক আছে। এগুলো সায়েন্টিস্টদের নাম থেকে এসছে। চার্জ, চার্জের একক হচ্ছে ভোল্ট, সায়েন্টিস্ট ভোল্টের নাম থেকে, আলেসান্দ্রো ভোল্টা বলে একজন সায়েন্টিস্ট ছিল, তার নাম অনুসারে কারেন্ট, ভোল্টেজের একক হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক ভোল্টেজ, তার একক হচ্ছে ভোল্ট। এগুলো মনে রাখতে হবে কারণ এগুলো সায়েন্টিস্টদের নাম থেকে এসছে। লিন তাপ তো অলরেডি করালাম, ভর বাই কি, এই সরি, তাপ বাই ভর, তাহলে তাপের একক হচ্ছে জুল, আর ভরের একক হচ্ছে কেজি, তাহলে জুল পার কেজি। আচ্ছা, তারপর কম্পাঙ্ক, সায়েন্টিস্ট হার্জের নাম অনুসারে, সায়েন্টিস্ট হার্জের নাম অনুসারে হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। তারপর হচ্ছে কারেন্ট, কারেন্টের একক তো জানোই, অ্যাম্পিয়ার, একটা একক ধরে নাও আপাতত, ওকে। উষ্ণতা, উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন, সিজিএস একক সেলসিয়াস। এখানে উল্টো করা আছে, আমি এর জন্য মার্ক করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা এখানে হবে কেলভিন, এখানে সেলসিয়াস। কেন? কারণ আমরা এটাকে এসআই নিয়েছি, এই পিডিএফটার এই দেখো এই সেকশনটাকে এসআই নিয়েছি, তাহলে সেই হিসাবে এটা হবে কেলভিন আর এটা হবে সেলসিয়াস। এখানে একটু উল্টো করা আছে, নিজেরা দেখে নেবে। আমি দেখো মার্ক করে দিয়েছি, এটা এখানে বসবে আর এটা এখানে যাবে, ওকে। আচ্ছা, তাপের, তাপ যে জুল ক্যালোরি, ব্যাস হয়ে গেল। কার আর কোনো একক নিয়ে কারো প্রবলেম আছে? তাহলে দেখো 24-25টা একক তোমরা বের করা শিখে নিলে। কয়েকটা মনে রাখতে হবে সায়েন্টিস্টদের নাম থেকে, ওগুলো কিছু করার নেই, ওটা তো এমনি জাস্ট সায়েন্টিস্টদের নাম থেকে এসছে, তাই ডাইরেক্ট হয়ে গেল। ওকে, বুঝছো? বুঝছো গো? বলো গো তাড়াতাড়ি, তোমরা কথা বলো না কেন? হে 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 আ, লা, 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 রে। তোমাদের টেক্সট কত পরে আসছে বাবা। হ্যাঁ স্যার, বুঝছি সেটা। আচ্ছা, তাহলে এককের ঝামেলা গেল, বের করার টেকনিক শিখিয়ে দিলাম। এবার যেমন একক আসবে তেমন তুমি করবে, আর ভয় পাওয়ার কিছু নেই, ওকে। চলো এবার তাহলে, হ্যাঁ, 1-2বার প্র্যাকটিস করবে, সব হয়ে যাবে, ওকে। চলো তাহলে এবার আমরা পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে মাত্রা। একক শিখে নিলে মানে মাত্রা বের করা তোমার কাছে বাচ্চাদের জিনিস। কি বললাম? একক শিখে নিলে মানে মাত্রা বের করা তোমার কাছে বাচ্চাদের জিনিস। মাত্রা মানে তো জানো, দেখো এই জিনিসগুলো, এগুলোকে মাত্রা বলে, এই যে এল, এল কিউব, এগুলো, ওকে। আমার কমেন্ট গুলো যাচ্ছে কিনা? বর্ষা মাহাতো, হ্যাঁ এসছে তো বর্ষা, ওকে। দেখো, মাত্রা, যে কোনো একটা রাশির মাত্রা কি করে জানবে? দেখো, মেন জিনিস হচ্ছে একক বের করো, মাত্রা বের করো, যাই তোমাকে বের করতে দেখ, প্রধান জিনিস হচ্ছে রিলেশন। কি বললাম? ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিলেশন জানা। সেটা হচ্ছে, কি সুন্দর গলা আপনার, কি বিয়ে? বিয়ে? এ কি? কোথায় চলে গেছো বিয়ে? কত এজ আমার, এখনই বিয়ে কিসের? চলো, কি বললাম, কিছু রাশিগুলোর আমাদেরকে মাত্রা বের করতে হবে, ওকে। তো মাত্রা বের করার জন্য দেখো, সিম্পল, আগেই বলেছি, যে কোনো একটা রাশি 7টা মৌলিক রাশির উপর নির্ভর করেই তৈরি। তাহলে ওই 7টা মৌলিক রাশির মাত্রা যদি আমরা জানি আর রিলেশন জানি, তাহলে যে কোনো রাশির মাত্রা আমরা চোখ বন্ধ করে বের করে দেবো। যেটা তোমরা এতদিন মুখস্থ করেছো, কত জল ভাত করে দিচ্ছি মাত্রাকে, দেখো জাস্ট বোঝো। দেখো, তাহলে আমাদের 7টা মৌলিক রাশি কি ছিল? ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। তার মধ্যে আমাদের দীপন প্রাবল্যটা লাগবে না, কারণ কোনো মাত্রা আমাদের এখন পর্যন্ত সিলেবাসে এমন নেই যাতে যেখানে দীপন প্রাবল্য লাগবে, তাহলে একে ইগনোর করো, ওকে। তাহলে কি কি পড়ে থাকলো? ভর, ভরের মাত্রা, ভরকে বোঝানো হয় এম দিয়ে, দৈর্ঘ্যকে বোঝানো হয় ক্যাপিটাল এল দিয়ে, সময়কে বোঝানো হয় টি দিয়ে, তাপমাত্রা বা কারেন্টকে, সরি, তাপমাত্রা বা কারেন্ট বলছি, তাপমাত্রা বা উষ্ণতাকে বোঝানো হয় থিটা বা কে, যেটা তোমার ভালো লাগবে, থিটা বা কে, ঠিক আছে। কি বললাম? তাপমাত্রাকে বোঝানো হয় থিটা বা কে, যেটা দিয়ে তোমার ভালো লাগবে। তারপর হচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহ হচ্ছে আই দিয়ে, কারেন্টকে কি দিয়ে বোঝানো হয়? আই দিয়ে।
আর পদার্থের পরিমাণকে এন দিয়ে। এই কটা মনে রাখা খুব কঠিন। দেখো, ভর মাস থেকে এম, দৈর্ঘ্য লেন্থ থেকে এল, সময় টাইম থেকে টি, তাপমাত্রা থিটা বা কে, কারেন্টের জানো তো আই দিয়ে কারেন্টকে বোঝায়, এটা সবাই জানো, ক্যাপিটাল আই দিয়ে। আর পদার্থের পরিমাণ এন, মোল সংখ্যা এন দিয়ে বোঝায়, মোল নাম্বার। ঠিক আছে, তাহলে এই কটা জিনিস হয়ে গেল। এবার তোমাকে যে কোনো রাশির মাত্রা বের করতে বলুক, জাস্ট জাস্ট তুমি রিলেশন থেকে সেই রাশিটার মাত্রা বের করে দিবে। কিভাবে দেখো, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। প্রথম ধরো ক্ষেত্রফলের মাত্রা তোমাকে জিজ্ঞেস করলো, তো তুমি ক্ষেত্রফল মানে জানো যে দৈর্ঘ্যের স্কোয়ার হয়। তো দৈর্ঘ্য মানে যদি এল দিয়ে বোঝায়, তাহলে দৈর্ঘ্যের স্কোয়ারকে কি দিয়ে বোঝাবো? এল স্কোয়ার। এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো খুব ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, এই কোথায় গেল, এখানে এসো। তাহলে আমাকে যদি কেউ ক্ষেত্রফলের মাত্রা জিজ্ঞেস করে, একদম একটু মন দিয়ে 5 মিনিট শোনো, সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মনে হবে মাত্রা বের করে স্যার এত সহজ। তো আমরা তো স্যার মুখস্থ করতাম, আমাদেরকে তো স্যার স্যার আমাদের স্যার বলেছিল যে মাত্রাগুলো মুখস্থ করে আসবা। দেখো ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল মানে আমরা সবাই কি জানি যে ক্ষেত্রফল মানে হয় স্যার দৈর্ঘ্যের স্কোয়ার। তো দৈর্ঘ্যের মাত্রা কি? এল, তার স্কোয়ার, তার মানে এল স্কোয়ার হয়ে গেল ক্ষেত্রফলের মাত্রা। ধরো আয়তনের মাত্রা তোমাকে জিজ্ঞেস করেছে, তুমি বলবে স্যার আয়তন মানে হচ্ছে স্যার দৈর্ঘ্যের কিউব। আয়তন মানে আমরা জানি স্যার দৈর্ঘ্যের কিউব, তাই না? আয়তন মানে আমরা জানি স্যার দৈর্ঘ্যের কিউব। তাহলে আয়তন মানে স্যার যদি দৈর্ঘ্যের কিউব হয়, তাহলে দৈর্ঘ্যকে এল দিয়ে বোঝায়, তার কিউব, তার মানে এল কিউব হয়ে গেল আয়তনের মাত্রা। আচ্ছা, তারপর স্যার আমাকে জিজ্ঞেস করেছে ঘনত্বের মাত্রা। তো ঘনত্ব মানে আমরা স্যার জানি ভর বাই আয়তন। এই রিলেশন বারবার বলছি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে স্যার, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তো ভরের মাত্রা হয় স্যার এম, আর আয়তনের মাত্রা হয় স্যার এল কিউব। দেখো এই কটা মাত্রা তুমি যদি জানো, এই 7টা মাত্রা কি এই 6টা, তাহলে যে কোনো রাশির মাত্রা তুমি বের করতে পারবে। ঠিক আছে, কিভাবে সেটা এখন শেখাচ্ছি। ওকে, দেখো তাহলে কি বললাম, ভর বাই আয়তন, তাহলে এম বাই এল কিউব। এবার দেখো এই এমটা তো উপরে আছে, উপরে থাকলো, আর আমরা জানি কোনো জিনিস নিচে পাওয়ার যা থাকবে উপরে গেলে সেটা তত মাইনাস হবে। তাহলে নিচে আছে এল কিউব, উপরে গেলে এল টু দি পাওয়ার -3। তাহলে এম এল টু দি পাওয়ার -3, এটা হয়ে গেল ঘনত্বের মাত্রা। তোমাকে ঘনত্বের মাত্রা মুখস্থ করতে হবে। তো ঘনত্ব মানের জন্য ভর বাই আয়তন, তো ভরের মাত্রা হয় এম, আয়তনের মাত্রা এল কিউব। তাহলে এম বাই এল কিউব মানে এম এল টু দি পাওয়ার -3 হয়ে গেল। 1 মিনিটের কত সেকেন্ড লাগবে? কয়েক মিলি সেকেন্ড লাগবে। তুমি কি পরীক্ষা হলে আর আমার মতো এইভাবে প্রত্যেকটা স্টেপ লিখবে নাকি? তুমি ব্রেনে ব্রেনে ভাববে, ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, আয়তনের মাত্রা এল কিউব, তার মানে এম এল টু দি পাওয়ার -3 হয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেছে পাওয়ারটা, বুঝতে পারছো যে এইভাবে করা। তাহলে বেগ, বেগ মানে কি? বেগ মানে স্যার সরণ বাই সময়। তো সরণ মানে স্যার দৈর্ঘ্য, সরণ মানে স্যার দৈর্ঘ্য, তার মানে বেগের মাত্রা কি হবে? এল বাই টি। তাহলে টি স্যার নিচে অন আছে পাওয়ার, উপরে গেলে টি টু দি পাওয়ার -1। তাহলে সময়ের বেগের মাত্রা কি হয়ে গেল? এল টি টু দি পাওয়ার -1। কি বললাম? বেগের মাত্রা কি হয়ে গেল? এল টি টু দি পাওয়ার -1। কারো প্রবলেম আছে? কারো প্রবলেম আছে বেগের মাত্রা বের করতে? তারপর ত্বরণ। ত্বরণ মানে স্যার বেগ বাই সময়। ত্বরণ মানে বেগ বাই সময়। তো আমি তো বেগের, দেখো এবার আমি যে যেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে তাড়াতাড়ি করার জন্য, যে যেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে তাড়াতাড়ি করার জন্য মাত্রা, সেটা হচ্ছে এটা, এটা যেগুলো সহজ সহজ, কঠিন না। বেগের মাত্রাটা মুখস্থ রাখবে যাতে ফাস্ট ফাস্ট করতে পারো। বেগের মাত্রাটা এল টি টু দি পাওয়ার -1। ব্রেনে মুখস্থ করারও কিছু নেই, ব্রেনেই তো হয়ে যাবে না। বেগ মানে কি? সরণ বাই সময়, তো সরণ এল, সময় টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1, এটা হলো বেগের মাত্রা। তাহলে এটা ব্রেনে ব্রেনে হয়ে গেল। এবার ত্বরণ বলেছে, তো ত্বরণ মানে বেগ বাই সময়। তো তুমি আবার এই বেগটাকে ভেঙে সরণ বাই সময় করে করতে পারো। তুমি ধরো কিচ্ছু জানো না, ঠিক আছে, শুধু রিলেশন জানো, তাও তুমি মাত্রা বের করতে পারবে। ধরো আমাকে এটা ভেঙে ভেঙে যদি করতে হতো, কি করতাম? তো আমি এটা জানি যে বেগের মাত্রা আমার মুখস্থ নেই, তো আমি কি করতাম? বেগ মানে হচ্ছে স্যার সরণ বাই সময়, আর এই সময় তো নিচে আছে, তাহলে আরেকটা সময় দিয়ে ভাগ। তাহলে সরণের জন্য হয় স্যার এল, টাইমের জন্য টি, আর একটা টি, তার মানে এল টি টু দি পাওয়ার -2। এই টিটা নিচে চলে এলো, তাহলে টি স্কোয়ার, সেটা উপরে গেলে টি টু দি পাওয়ার -2। আমি তোমাকে বলতে চাইছি এটাই, যে তুমি যে কোনো রাশিকে যদি ভাঙো, ঠিক আছে, ভাঙতে ভাঙতে আমরা ওই 7টা মৌলিক রাশি পাই। আর 7টা মৌলিক রাশির মাত্রা তো আমরা জানি অলরেডি। এই যে এই একটা করে সংখ্যা, জাস্ট একটা করে লেটার, তাহলে সেখান থেকে আমি ডাইরেক্ট করে দিতে পারবো না? তাহলে ওই 7টা জানলেই তুমি ভেঙে ভেঙে যে কোনো রাশির মাত্রা বের করতে পারবে। কিন্তু পরীক্ষা হলে তো স্যার আমরা অত টাইম পাবো না যে প্রত্যেকটা ভেঙে 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 ভেঙে। স্যার উপরে পাওয়ার গেলে মাইনাস হবে, হ্যাঁ আগের ক্লাসে করিয়েছি, তুমি আগের ক্লাসটা দেখবে ভালো করে। ক্যালকুলেশনের জন্য আগের ক্লাস ডিটেলসে করিয়েছি প্রত্যেকটা স্টেপ।
ওকে, তাহলে তুমি এই 7টা মাত্রা যদি জানো তাহলে যে কোনো লব্ধ রাশির মাত্রা তুমি বের করতে পারবে। কেন? কারণ আমরা আগের ক্লাসে শিখেছিলাম লব্ধ রাশিকে ভাঙতে শুরু করলে তারা ওই 7টা মৌলিক রাশির সাহায্যেই তৈরি। পৃথিবীতে যত রাশি আছে, তাহলে তাই যদি হয় তাহলে মাত্রাও যেহেতু ওই 7টা দিয়েই তৈরি হবে। বোঝা গেছে? তার জন্য যে কোনো রাশির মাত্রা তুমি ভেঙে ভেঙে করতেই পারো, মানে জাস্ট সব মৌলিকেই চলে আসবে। আমি একটা নর্মাল ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? ধরো আমি একটা করছি, তোমাকে বলের মাত্রা বের করা শেখাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ ভেঙে। তো বল মানে আমরা জানি স্যার ভর ইন্টু ত্বরণ। তো এখনো স্যার সব মৌলিক রাশি হয়নি, ত্বরণ স্যার মৌলিক রাশি না, তাহলে ত্বরণকে আবার ভাঙি। ভর মৌলিক তাই ভর রেখে দিলাম, ত্বরণ স্যার মৌলিক না, তাই ত্বরণকে ভাঙলে আমরা কি পাই স্যার? বেগ বাই সময় পাই। এখনো স্যার বেগ মৌলিক না, তাহলে বেগকে আবার ভাঙি, তাহলে ভর যেগুলো যেগুলো মৌলিক আসবে সেগুলো রেখে দাও। সময় মৌলিক, সময় রেখে দিলাম। আর বেগকে ভাঙলে স্যার পাওয়া যায় ভর বাই এই সরি সরণ বা দৈর্ঘ্য বাই সময়, বা সরণ বাই সময়। এবার স্যার দেখুন সব মৌলিক রাশি, এ দেখো দেখো, ভর মৌলিক, সরণ মৌলিক, সময় মৌলিক, সময় মৌলিক। তাহলে এটাকে যদি আমি একটু ভালোভাবে লিখি তাহলে কি পাবো? ভর ইন্টু সরণ বাই সময়ের স্কোয়ার। একমত সবাই? ভর ইন্টু সরণ বাই সময়ের স্কোয়ার। এবার তুমি সবার মাত্রা জানো, দেখো ভরের মাত্রা তুমি জানো এম, সরণ মানে দৈর্ঘ্যের মাত্রা জানো এল, সময়ের মাত্রা জানো টি, তার স্কোয়ার আছে তাহলে টি স্কোয়ার। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এই টি টু স্কোয়ার নিচে আছে, উপরে গেলে টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখো তাহলে তুমি এই মৌলিক জাস্ট 7টা মৌলিক রাশির মাত্রা থেকে তুমি কার মাত্রা বের করে দিলে? কার মাত্রা? বলের মাত্রা বের করে দিলে। কিন্তু এই স্টেপ গুলো দেখো কতবার তোমাকে করতে হচ্ছে। তার জন্য আমি বললাম কিছু রাশির মাত্রা ডাইরেক্ট মুখস্থ রাখবে, যাতে করে তুমি একদম ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারো। এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য ছিল। বুঝেছো? বুঝেছো? তার জন্য বললাম এরকম একটা রাশি কে পেলাম, কাকে পেলাম? আমরা বেগকে পেলাম। যেটা আমরা মনে রাখবো যে বেগের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যাতে করে আমাদেরকে বেশি মুখস্থ রাখতে না হয়। ওকে, মানে বেশি দেরি না লাগে, তাড়াতাড়ি করে দিতে পারি। আচ্ছা, তাহলে বেগের মাত্রা আমরা অলরেডি জানি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর সময়ের মাত্রা হয় সেট টি। তো এখানে নিচে একটা টি আছে স্যার, এখানে নিচে একটা টি আছে, উপরে গেলে আর একটা টি হবে। ভালো করে বোঝো, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো উপরে আছে, তার সাথে আর একটা টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান গুণ হলো। তাহলে এই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান গুণ হয়ে কি হবে? যা আমি বলেছিলাম এখানে মাইনাস থাক প্লাস থাক দেখার দরকার নেই, গুণ মানে, গুণ মানে হচ্ছে পাওয়ার গুলো যোগ হবে। তো দুটো মাইনাসের যদি যোগ হয়, ধরো মাইনাস টু মাইনাস থ্রি যোগ হলে কি হয়? মাইনাস ফাইভ হয়। মাইনাস চিহ্নটা থেকে যায় আর এই সংখ্যাগুলো যোগ হয়ে যায়। বোঝা গেছে? তাহলে সেম ভাবে এখানে এখানে ছিল অন, এটা উপরে গেল তাহলে হলো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে একটা টি, এখানে একটা টি, তাহলে এই দুটো পাওয়ার যোগ হয়ে কত হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। বোঝা গেছে? হ্যাঁ, সম্পর্কগুলো প্র্যাকটিস করতে হবে বারবার, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে ত্বরণের মাত্রা আমরা শিখা নিলাম। আচ্ছা, ত্বরণের পর কার শিখবো স্যার? আমরা স্টেপ মাত্রাগুলো এমন ভাবে লিখছি যাতে একটার হেল্প নিয়ে আরেকটা লেখা যায়। ঠিক আছে, এবার যেমন ধরো বলের শিখবো। তো বল মানে আমরা কি জানি স্যার? ভর ইন্টু ত্বরণ। বল মানে আমরা জানি স্যার ভর ইন্টু ত্বরণ। তো ভরের মাত্রা হয় স্যার এম, ত্বরণের মাত্রা এক্ষুনি শিখলাম স্যার এল টি টু দি পাওয়ার মাইনাস টু। যদি নাও জানো ত্বরণ মানে এটুকু জানো তো বেগ বাই সময়, বেগের মাত্রা তো মুখস্থ আছে, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাকে আবার টাইম দিয়ে ভাগ করে দাও। তার জন্য বললাম তাহলে আমাকে ত্বরণের মাত্রাটাও আমি মুখস্থ রাখবো, যাতে করে তাড়াতাড়ি করতে পারি। দেখো এই ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস যদি মুখস্থ করতে পারো, তাহলে বড় বড় মাত্রাগুলো সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্ট করে দিতে পারবে। বোঝা গেল? তুমি না করেও করতে পারো, ভেঙে ভেঙে করতেই পারো, কোনো ইস্যু নেই। আমি জাস্ট তাড়াতাড়ি করার টেকনিক শেখাচ্ছি। তার জন্য বললাম কার কার ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ মানে কোন কোন লব্ধগুলো মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো বল মানে কি? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তো ভরের মাত্রা কি হয়? এম, ত্বরণের মাত্রা কি হয়? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। একটু আগে শিখালাম গার্গী। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে কি হয়ে গেল? বলের একক হয়ে গেল ভর ইন্টু ত্বরণ, মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টি। এটা হয়ে গেল বলের, বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ত্বরণটা আর একবার বলবো? ত্বরণটা আবার বলার কি আছে? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। তো বেগের মাত্রা তো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তুমি জানো, তাকে আর একটা টাইম দিয়ে ভাগ করছো। আচ্ছা এগুলো এর জন্য দেখো এগুলো তো ম্যাথের জিনিস, আমি তো ফিজিক্স অত ম্যাথ করাতে গেলে হবে না। বাট আমি তাও বলছি, দেখো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাকে টি দিয়ে ভাগ করছো, তাহলে কিভাবে? সূচকের ভাগ পড়োনি? তাহলে এই দুটো হচ্ছে বেস, একটা হচ্ছে টি আর একটা টি, একই সেম বেস। তাহলে এই টিটা উপরে গেলে কি হবে? টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর একটা হলো। তাহলে এই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান গুণ হয়ে কি হবে?
এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এগুলো তো ম্যাথে শিখবে গো, ঠিক আছে? এতদিন তো শিখেছো বা এখন ম্যাথে শিখবে। ওকে, চলো তাহলে কি পেলাম? বলের মাত্রা পেলাম স্যার এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। কিছুই না স্যার, মুখস্থ করা কিছুই না। বল মানে আমরা জানি ভর ইন্টু ত্বরণ, তো ভরের মাত্রা হয় এম, ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে এটা কি হয়ে গেল স্যার? বলের মাত্রা। ওকে, বোঝা গেল? বল ক্লিয়ার। আচ্ছা, বল যদি বুঝো তাহলে চাপের মাত্রাটা তোমরা নিজে নিজে করো তো। চাপের মাত্রাটা তোমরা নিজে নিজে করে ফেলো তো। চাপ মানে আমরা কি জানি? চাপ মানে আমরা জানি স্যার বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের মাত্রাটা তোমরা নিজে নিজে করো, তারপর আমি করাচ্ছি। না পারলে বা পারো, যাই হোক, আমি তারপর করাচ্ছি। ওকে, চাপের মাত্রা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। ফার্স্ট ফার্স্ট করে ফেলো তো। চাপের মাত্রা কি হবে বলো? চাপের মাত্রা কি হবে? দেখো, এই চাপের মাত্রা তোমাকে আর মুখস্থ করতে হবে না। ভরের মাত্রা মুখস্থ, এই বলের মাত্রা মুখস্থ করতে হবে না। ওই ছোট ছোট যদি গুলো মনে রাখো, তাহলে এগুলো ইনস্ট্যান্ট করে দিতে পারবে। বোঝা গেল? আর সাথে রিলেশন। রিলেশন আমি এতবার লিখেছি তোমাদের, অল দেখো 80% রিলেশন মুখস্থ অলরেডি হয়ে গেছে। বাকি যে কটা থাকবে না কয়েকবার দেখে নেবে। 80% রিলেশন অলরেডি তোমাদের মুখস্থ হয়ে গেছে, গ্যারেন্টি দিচ্ছি। কারণ কতবার লেখা হলো ভাবো, কতবার বলছি, শুধু লিখছি না, বারবার বলছি বলছি, লিখছি বলছি, তোমাদের এমনি তো হয়ে যাচ্ছে। এবার বলো, মাত্রা বের করা সহজ মনে হচ্ছে না কঠিন কিছু মনে হচ্ছে? যেটা তোমাদের এতদিন ভয়ে মাথা খারাপ করে দিত, মাত্রা মুখস্থ মাত্রা মুখস্থ, আর করতে হবে মুখস্থ? আর লাগবে কোনোদিন মুখস্থ করা মাত্রা? কতটা সহজ জিনিস। তাহলে বলো, এই এ, চাপের মাত্রা কি হবে? গুড আইসা, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। ভেরি গুড, এই তো শিখে নিয়েছো। দেখো, এটা হচ্ছে মজা, বুঝলে? বোঝানোর মজা বুঝলে সবাই পারবে। আর মুখস্থ করলে, যে শুধু মুখস্থ করবে সেই পারবে। ওকে, চলো বল। দেখো, তো আমাকে চাপের মাত্রা জিজ্ঞেস করেছে, আমি এটা কি করব? তো আমি বলের মাত্রা কি মুখস্থ রাখবো? কি দরকার? বল মানে তো জানোই ভর ইন্টু ত্বরণ, এটা তো ডাইরেক্ট বের করে নেবে। বল মানে স্যার ভর ইন্টু ত্বরণ, মানে ভর আর ত্বরণের মাত্রা তো আপনি মুখস্থ করতে বলেছেন। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হয়ে গেল স্যার বলের মাত্রা। তাকে ক্ষেত্রফল অর্থাৎ এল স্কোয়ার দিয়ে ভাগ করছি, এল স্কোয়ার দিয়ে ভাগ করছি। এবার দেখো, তার মধ্যে এম আর টি এর আর কোনো কিছু নেই, তাহলে এই দুটো থাকলো পড়ে। আমাকে জাস্ট এই একটা উপরে এল আছে, নিচে দুটো আছে, তাহলে একটা এল কেটে গেল, তাহলে কটা পড়ে থাকলো? একটা এল, একটা এল কেটে গেল, তাহলে শুধু নিচে এল পড়ে থাকলো। তাহলে এলটা উপরে গেলে কি হলো? এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। কারো বুঝতে প্রবলেম আছে? এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। কারো সমস্যা আছে? মজা লাগছে না করতে? এবার এবার মাত্রা ভালো লাগছে না করতে? তাহলে কার্যের মাত্রা বের করে ফেলো তো তাড়াতাড়ি। কার্যের মাত্রা বের করো। তোমাদের কি খাটাবো? আমি খাটবো কেন? কার্য মানে আমি বলে দিচ্ছি, কার্য মানে বল ইন্টু সরণ। এখন আমি রিলেশন গুলো লিখে দিচ্ছি, যেহেতু এখনো তোমাদের মুখস্থ হয়নি। যখন হয়ে যাবে তখন নিজেরা করবে। বল ইন্টু সরণ, রিলেশন আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট মাত্রা বের করো। বল ইন্টু সরণ, তো বল মানে তো জানে ভর ইন্টু ত্বরণ, তার মানে ওটা আলাদা ভাবে করতে হবে না, ভর ত্বরণ পাশাপাশি বসিয়ে দিবে, তাহলে বলের পেয়ে গেলে। মাত্রা মুখস্থ করতে করতে আমি শেষ হয়ে গেছিলাম একদম। না বুঝলে তো তাই হবে, মুখস্থ করতে সম্ভব নাকি মাত্রা মুখস্থ রাখা? আমাকে যদি কেউ বলে যে কনসেপ্ট না বুঝে মাত্রা মুখস্থ করার, মরে যাও, মরে যেতে পছন্দ করবো। সম্ভব নাকি? কার পাওয়ার মাইনাস ওয়ান আছে, কার পাওয়ার মাইনাস টু, এত কিছু মনে রাখা যায়? আমার আমার সম্ভব না। স্যার মাইনাস ওয়ানটা বলুন, তুমি আগের ক্লাস করনি রিয়া রয়, রানী রয়? আরে মাইনাস, এখানে উপরে একটা এল আছে, নিচে দুটো আছে, তো ভাগ করলে কি হয়? উপরের একটা এল, নিচের দুটো এল থেকে একটা এল বাদ চলে গেল, তাহলে নিচে একটা এল পড়ে থাকলো। এল, নিচে একটা এল আছে, উপরে গেলে কি হবে? তার মানে নিচে আছে এল। আগের দিন শিখিয়েছিলাম না, ওয়ান বাই এল মানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান বাই এ মানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। যা থাকবে তার পাওয়ারের সেটাকে মাইনাস হয়ে যায়। রিনা রয়, আগের ক্লাস করনি তুমি? আমি তাহলে যে এই আগের ক্লাসে এতক্ষণ ধরে একটা ক্লাস নিলাম, মানে এর জন্য, কি বলে, এই যে ডাউট গুলো ক্লিয়ার করার জন্য, তাহলে কি করলাম ক্লাসটা নিয়ে? না কি করলাম কেন, 90%, 99% তো পাচ্ছ, এক আধজন হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে। তুমি কি আগের ক্লাসটা করনি রিনা? রিনাই তো জিজ্ঞেস করলে, না কে জিজ্ঞেস করলে? তাহলে কার্যের মাত্রা তোমরা বলছো কি হবে?
তোমরা বলছো শেয়ার হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা আমি করে দেখি, আর রিনা তুমি অ্যান্সার দাও। তোমাকে যে কোশ্চেনটা করলাম তুমি আগের ক্লাস করেছো না করো নাই, একবার আমাকে অ্যান্সার দিও। আচ্ছা তাহলে কার্যের মাত্রা আমরা বের করে দেখি। বল, দেখো বলের মাত্রা তো জানোই, ভর ইন্টু ত্বরণ, তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বল হয়ে গেল। তার সাথে সরণ মানে আর একটা এল গুণ হলো, তাহলে এখানে একটা এল তার সাথে আর একটা এল গুণ হচ্ছে, তাহলে কি হবে এম এল স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখো যারা বোঝোনি, বলের মাত্রা ভর ইন্টু ত্বরণ, দেখো এইটুকু ভর এইটুকু ত্বরণ, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বল হয়ে গেল। তার সাথে কে গুণ আছে সরণ, তাহলে একটা এল গুণ করলাম। তাহলে এখানে একটা এল এখানে একটা এল গুণ হলে কি হবে দুটো এল, তার মানে এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। ব্যাস হয়ে গেল কার্যের মাত্রা, হয়ে গেল কার্যের মাত্রা। তাহলে কার্য যখন জানো তাহলে ক্ষমতাটাও বের করে ফেলো। কার্য যখন জানো তাহলে ক্ষমতাটাও বের করো। তাহলে ক্ষমতার মাত্রা বের করো, কি হবে? ক্ষমতাটা বের করো, ক্ষমতা কি হবে? ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। আমি রিলেশনটা লিখে দিচ্ছি, অনেকে জানো না। এই জিনিস ভোলার কি আছে? আমি সিম্পল কথা বললাম, নিচে পাওয়ার যা থাকবে উপরে গেলে তত মাইনাস হবে। তো এটা ভুলতে হবে, এটা আবার কিছু বলার নেই তাহলে আমার। ক্ষমতা মানে কার্য বাই সময়। ওহো, সিনচান এরকম করে না। ওহো, এরকম ভাবে করে না সিনচান। আরে সরণ মানে তো দৈর্ঘ্য, সরণ মানেই তো দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য যা সরণ তাহলে তো দৈর্ঘ্যের জন্য কি বসায় এল বসে তো। আরে দৈর্ঘ্যের মাত্রা এল দেখালাম না, সাতটা মাত্রা, দৈর্ঘ্য মানে লেন্থ, সরণও তো একটা দৈর্ঘ্য। কার্য বলছো ক্ষমতা বলছো এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি ক্ষমতা। আরে ওয়াহ, আই এম প্রাউড অফ ইউ। তাহলে কার্য, কার্য মানে বল ইন্টু সরণ। দেখো কিভাবে করবে, ধরো তোমার কার্যের মাত্রা পরীক্ষায় মুখস্থ নেই, এখানে তো কার্যের মাত্রা দেখে ডাইরেক্ট বসিয়ে দিলে ঠিক আছে, কিন্তু পরীক্ষায় ধরো মুখস্থ নেই, কি করে করবে? কার্যের মাত্রা তুমি জানো যে কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, তো বল, বল মানে আমরা জানি কি যে ভর ইন্টু ত্বরণ, তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এতটুকু কি হলো, বলের মাত্রা হলো, তার সাথে সরণ মানে এল একটা গুণ করে দিলে তাহলে কার্যের পেয়ে গেলে। এগুলো মনে মনে করবে ঠিক আছে, বা একটু ছোট করে লিখে নেবে। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো কার্য, তাকে ভাগ করে সময় দিয়ে মানে টাইম দিয়ে। তাহলে এখানে তো মাইনাস টু অলরেডি আছে, টাইমের উপর মাইনাস টু অলরেডি আছে, এই টি উপরে গেল তাহলে আর একটা মাইনাস হলো না, এই টি উপরে গেল তাহলে আর একটা মাইনাস হলো টাইমে, তাহলে তিনটে মাইনাস হয়ে গেল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে আজকে বুঝতে পারছো আগের দিনের ক্যালকুলেশনের ক্লাসটা কতটা কাজে লাগছে? বুঝতে পারছো তো যে আগের দিনের ক্যালকুলেশনের ক্লাসটা কতটা কাজে লাগছে? পুরো ফিজিক্স জুড়ে ওই কনসেপ্টগুলো কাজে লাগবে আগের ক্লাসে যেটা শিখিয়েছি। সো যাদের ম্যাথের ওই কনসেপ্টগুলো ক্লিয়ার নেই অবশ্যই সেকেন্ড ক্লাসের রেকর্ডিংটা আরেকবার দেখবে, ঠিক আছে? তাহলে ক্ষমতা হলো। আচ্ছা তাহলে ভরবেগের মাত্রা বের করে ফেলো। ফুলে ফুলে, ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, ব্যাস স্যার এত সহজ। এখন মনে হচ্ছে না স্যার এত সহজ, ভরবেগটা করে ফেলো। दोस्तों से झूठी मूठी दूसरों का नाम लेके फिर मेरा बातें करना, एरा रात से दिन करना, लंबी जुदाई तेरी बड़ा मुश्किल है, आहों से दिल भरना, एरा रात से दिन करना, कब ये पूरी होगी दूरी ये दूरी होगी, कब ये पूरी होगी दूरी ये दूरी होगी, रोज सफर करना, यारा रात से दिन करना, चुपके से चुपके से रात की चादर तले चाँद की भी आहट ना हो, बादल की पीछे चले, जले कतरा कतरा गले कतरा कतरा, रात भी ना हिली, आधी आधी चुपके से लग जा गले,
रात की चादर तले चुपके से लग जा गले রাত কি চাদর তলে কি করলে ভরবেগ ভর ইন্টু বেগ ভেরি গুড তার মানে এই তো সব পাচ্ছ তো ভর মানে কি এম আর বেগ মানে এল টি টু দি পাওয়ার মাইনাস অন তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস অন এটা হলো ভরবেগের মাত্রা অর্পণা মাঝি কি এক রাত নয় বুঝলাম না অর্পণা অর্পণা কি লিখলে তুমি ওটা বুঝলাম না স্যার একটা রিকোয়েস্ট করবো ইন্ডিয়ালে কি সব বলছো ইন্ডিয়াল আইডিয়ালেরই কোথায় কি সব বলো আপনি কি গান শেখেন না না গান মমিতা আরেকবার রেকর্ডিংটা দেখে নেবে পারবে ভয় সহজ জিনিস তুমি হয়তো ফার্স্টের দিকগুলো স্কিপ করে গেছো মিস করে গেছো ওর জন্য আর বুঝতে পারছো না চাপ নেই একবার দেখে নেবে সব পারবে ঠিক আছে ভয় নেই গান শিখে নেই এমনি গান করি ক্লাসে জাস্ট এটুকুই বন্ধুদের সামনে হয়তো করলাম মজা তাই আর কিছু না গান শিখি বাবা তারপর হচ্ছে চার্জ তো চার্জ মানে আমি আগের ক্লাসে বলেছিলাম চার্জ মানে কি হয় চার্জ বা আধান মানে হয় কারেন্ট ইনটু সময় তো দুটোই দেখতে পাচ্ছ মৌলিক রাশি দেখো কারেন্টও মৌলিক সময় মৌলিক তো দুটোর জন্যই জানো কারেন্টের জন্য কি বসে একটু আগে শেখালাম আই সময়ের জন্য টি আজকের গানটা সেরা হলো আমার আজকের গানটা ইনস্টাতে করা আছে ওটা শুনবো ওটা বেশি ভালো লাগবে শুনতে এখানে তো জাস্ট এমনি খালি করলাম গলায় তাই ওকে চার্জের কি কারেন্ট ইনটু সময় তাহলে আই ইনটু টি ঠিক আছে তারপর হচ্ছে দোলনকাল এগুলো এবার যেগুলো করাবো সব সহজ আগেরগুলো হয়ে গেছে কঠিনগুলো মানে যেগুলো একটু বড় বড় সেগুলো করিয়ে দিয়েছি এগুলো বাচ্চাদের জিনিস দোলনকাল তো দোলনকালকে কিভাবে ডিফাইন করা হয় জানো দোলনকাল মানে হচ্ছে সময় মানে ধরো কোন একটা বস্তু দুলছে তো একবার পুরো দুলতে স্যার তার কতটা সময় লাগলো তো সেটাও তো একটা সময় তাই না একবার রাতের নিয়ে গান করছেন এখন সময় ও আচ্ছা সময় রাত নয় তার জন্য ওকে দোলনকাল মানে কি একবার দুলতে কতটা সময় লাগছে কোনো জিনিসের তো সময় ওটাও তো একটা সময় তার মানে কি হবে মাত্র টাইম টি হবে দোলনকালও তো একটা সময় তাই না তারপর হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে হচ্ছে অন বাই সময় এককে কোনো জিনিসের সময় দিয়ে ধরো একটা বস্তুর কিছু একটা করতে সময় লাগলো একবার দুলতে সময় লাগলো ধরো কিছু একটা সময় ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড যতটা সময় লাগলো সেটা দিয়ে যদি এককে ভাগ করে দাও তাহলে যেটা পাবে সেটা হচ্ছে ওই বস্তুর কম্পাঙ্ক এগুলো আমরা পরে সব শিখবো ঠিক আছে যেমন কম্পাঙ্ক পরে আমরা সাউন্ড চ্যাপ্টারে যাবো তখন খুব সুন্দরভাবে শিখবো তাহলে 1/t তার মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে 1/t মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা লাস্ট সেটা হচ্ছে ঘাত তো ঘাত মানে আমরা কি শিখেছিলাম বল ইনটু সময় তো বলের মাত্রা তো তুমি অলরেডি জানো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর সময় হচ্ছে টি তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখো এই জায়গাটা যাদের প্রবলেম টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখো একটা আছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার সাথে টি গুণ হচ্ছে তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার সাথে টি গুণ হচ্ছে তাহলে কি এখানে মাইনাস টু আছে এখানে প্লাস ওয়ান তাহলে মাইনাস টু আর প্লাস ওয়ান যোগ করলে কত হয় মাইনাস ওয়ান তাই মাইনাস ওয়ান হয়ে গেল ক্লিয়ার তাহলে মাত্রা আমাদের কমপ্লিট একদম মাত্রার আমরা মাত্রা বাজিয়ে দিলাম ঠিক আছে কি মজা লাগলো মাত্রা করে বলো আমি যে তোমাদেরকে বলেছিলাম যে মাত্রা একক তোমাদের কাছে জল ভাত করে দেবো আমি কি আমার কথা রাখতে পেরেছি তোমরা বলো আমি একটু আসছি এসে আমি বাকি টপিকটা পড়াচ্ছি
ওকে, গুড। চলো তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে একক আর মাত্রা, সেই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, কয়েকবার প্র্যাকটিস করে সব প্রত্যেকটা পারবে, ভয় নেই। কনসেপ্ট বুঝলে হবে, ফার্স্ট বার না পারলে কোনো কিচ্ছু যায় আসে না। আমি নিজেই যেমন, আমাকে স্যার পড়ালে আমি বুঝতে পারি না, ঠিক আছে, স্যার যতই ভালো পড়াক, আমি নিজের রুমে গিয়ে নিজের মতো করে যতক্ষণ না পড়ে আমি বুঝতে পারি না। সো ইটস ওকে, কমপ্লিটলি ফাইন, সেটা নিয়ে কোনো ইস্যুই না। তেরে বিনা জিন্দেগি মে কোই শিকবা। চলো তাহলে এবার আমরা নতুন জিনিস শুরু করি। এটা বুঝলাম। এবার দেখো কিছু জিনিস, কয়েকটা রিলেশন, এগুলো অলরেডি পড়ে এসছো। 1 জুল সমান 10⁻7 আর্ক, 1 নিউটন সমান 10⁻5 ডাইন, 1 নিউটন পার মিটার স্কয়ার মানে 1 পাস্কেল, এগুলো তো অলরেডি জানো। চলো এবার হচ্ছে মাত্রাহীন ভৌত রাশি। কি মাত্রাহীন? এককহীন ভৌত রাশি পড়েছিলে, মানে যাদের একক থাকবে না আর কি। এখানে মাত্রাহীন ভৌত রাশি মানে যাদের মাত্রা থাকবে না। তো একই টাইপ কনসেপ্ট এখানেও, ওই কিছু দুটো সমজাতীয় রাশি, তাই মাত্রা মাত্রা কেটে যাবে, যে কোনো মাত্রা থাকবে না। তাই প্রথম, মাত্রাহীন ভৌত রাশির মাত্রা হয় এক। কি বললাম? মাত্রাহীন ভৌত রাশির মাত্রা হয় এক। সাপোজ ধরো আমাদের একটা মাত্রাহীন ভৌত রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা বিকৃতি। বিকৃতি মানে আমরা কি দেখেছিলাম? চেঞ্জ ইন লেন্থ, কতটা দৈর্ঘ্যে সরি, ধরো কি শিখেছিলাম আমরা? যে চেঞ্জ ইন লেন্থ আর তাকে ভাগ করবো অরিজিনাল লেন্থ দিয়ে। তাহলে উপরে আসবে এল, নিচে আসবে এল, মাত্রা কেটে গেলে কি পড়ে থাকলো? এক। তাই মনে রাখবে মাত্রাহীন ভৌত রাশির মাত্রা সব সময় হয় এক। থ্যাংক ইউ স্যার, বাট আগের ক্লাসটা করতে পারিনি তাই বুঝতে পারছি না। স্বাভাবিক, তুমি আগের ক্লাস না করলে আজকে অনেকটাই বুঝতে পারবে না। তা মাত্রাটা তো বুঝতে পেরেছো, হয়তো ওই পাওয়ার চেঞ্জ ফেঞ্জের জায়গাগুলো বুঝতে পারছো না, যে -2 -3 কি করে হচ্ছে সূচকের, যেহেতু তোমরা হয়তো 9-10 এর সূচক ভালো করে পড়োনি, আমি জানি না। কোনাতে, আচ্ছা। তাহলে কি বললাম? মাত্রাহীন ভৌত রাশির মাত্রা অলওয়েজ কত হয়? এক হয়। কি বললাম? মাত্রাহীন ভৌত রাশির মাত্রা সবসময় এক হয়। কেন হয় বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর কয়েকটা মাত্রাহীন ভৌত রাশি তোমাকে মনে রাখতে হবে, যেমন কোণ, আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব। আগের ক্লাসে যেগুলো পড়েছিলে সব, আগের এককহীন ভৌত রাশি যতগুলো পড়েছিলে সেগুলো তো সব আছেই, তার সাথে এক্সট্রা একটা যুক্ত হয়েছে কোণ বা ঘনকোণ, ঠিক আছে? কোণ ঘনকোণ দুটোই মাত্রাহীন ভৌত রাশি। কি বললাম? কোণ ঘনকোণ দুটোই মাত্রাহীন ভৌত রাশি। এককহীন রাশি যতগুলো আছে, এককবিহীন রাশি, সবগুলোই মাত্রাবিহীন রাশি। তার সাথে আরো দুটো অ্যাড করে নাও, একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে ঘনকোণ। কি কি বললাম? একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে ঘনকোণ। এখন ঘনকোণ জাস্ট আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ঘনকোণ মানে হচ্ছে 3D কোণ, ঠিক আছে? 2D দেখো, কোণ কি? কোণ হচ্ছে আমরা এরকম ব্যাপার, এই কোন পিডিএফ খুলছি, ধরো কোথায় গেল? আচ্ছা, কোণ হচ্ছে কি? আমরা যখন কোনো জিনিসকে এরকম খাতার প্লেনে বোঝাই, তাই না? তখন এটাকে কোণ বলি। দুটো রশ্মি এসে মিলিত হয়ে একটা কোণ তৈরি করে। এবার ধরো এটা আমরা একটা ফুটবলের মধ্যে একটা কোণ তৈরি করার চেষ্টা করছি, ওকে? তখন কি হবে? ফুটবল তো 3D জিনিস, তিনটে ডাইমেনশন আছে, ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আছে। তখন ওর মধ্যে ধরো কোনো একটা অংশ তুমি এরকম নিলে, তাহলে এটা কি করবে? ওই ফুটবলের কেন্দ্রে একটা কোণ তৈরি করবে না এইভাবে? এই কোণটাকে বলা হচ্ছে ঘনকোণ। শুধু ফুটবল বলে না, যে কোনো কোনো গোলক, গোলক জাতীয় কোনো বস্তু, মানে যেটা 3D, তিনটে ডাইমেনশন আছে, তার কোণ বোঝাতে ঘনকোণ কথাটা আমরা ইউজ করি। জানতে হবে না, অত বেশি ডিটেলসে যেতে হবে না, যেটুকু লাগবে সেটুকু মনে রাখো। কি মাত্রাহীন ভৌত রাশি কি? কোণ, আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বিকৃতি, প্রতিসরাঙ্ক, ঘনকোণ। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ভালো করে তাকালে দেখতে পাবে, তোমরা সবাই জানো যে কোণের একক আছে, জানো না? কোণের একক আছে। কোণের একক কি? কোণের একক হচ্ছে এসআই পদ্ধতিতে রেডিয়ান, আর সিজিএস পদ্ধতিতে ডিগ্রি ইউজ করো না। 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলো, এই ডিগ্রিটা আসলে কি? ডিগ্রিটা হচ্ছে একক। কি কি পদ্ধতিতে? সিজিএস। আর এসআই পদ্ধতিতে কোণকে বোঝায় রেডিয়ান বলে একটা একক আছে। তোমরা এটা বেশি ইউজ করো না, কারণ ইন্ডিয়াতে কোণকে সবাই সিজিএস পদ্ধতিতে বোঝায়, এসআই পদ্ধতিতে না, যেহেতু ওটা সহজ। ঠিক আছে, বোঝা গেল? ওটা সহজ, তাই তাই এসআই পদ্ধতিতে কোণের একক রেডিয়ান, আর সিজিএস পদ্ধতিতে ডিগ্রি। কিন্তু ভালো করে দেখো যে কোণের কোনো মাত্রা নেই। তাহলে কোণ এমন একটা রাশি, দেখো কোণ এমন একটা রাশি যেটা মাত্রাহীন কিন্তু একক যুক্ত রাশি। শুধু কোণ না, ঘনকোণ তাই। ঘনকোণ একক হচ্ছে স্ট্রে রেডিয়ান। স্ট্রে রেডিয়ান মনে রাখবে। ঘনকোণের একক কি হয়? স্ট্রে রেডিয়ান। স্ট্রে রেডিয়ান, কিন্তু এর কোনো এক মাত্রা নেই। তাহলে কোণ আর ঘনকোণ হলো এমন দুটো রাশি যাদের একক আছে কিন্তু মাত্রা নেই। বোঝা গেছে? বাকি যেগুলোর একক নেই তাদের মাত্রা নেই, কিন্তু এই দুটো এমন রাশি যাদের একক তো আছে কিন্তু মাত্রা নেই। একটা কোণ আর একটা ঘনকোণ। কোণের একক তো বলে দিলাম, সিজিএস পদ্ধতিতে ডিগ্রি, এসে রেডিয়ান। ঘনকোণের একক কি? স্টেরেডিয়ান। তাহলে দেখতে পাচ্ছ এদের একক আছে কিন্তু এদের কোনো মাত্রা নেই। আর একটা কি বললাম? মাত্রাহীন ভৌত রাশির মাত্রা সবসময় কত হয়? এক হয়। এক মানে একটা সংখ্যা দিয়ে বোঝায় এক।
ওকে, চলো এবার আমরা খুব ইম্পর্টেন্ট, দারুণ প্লাস ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইউনিট অফ ডিফারেন্ট সাইজ। কি, বড় এবং ছোট পরিমাপ প্রকাশ করার জন্য কিছু উপসর্গ, কিছু উপসর্গ। এখন তুমি বলবে উপসর্গ কি জিনিস? আচ্ছা, ইংলিশে সাফিক্স আর প্রিফিক্স এই দুটো ওয়ার্ড পড়েছিলে? ইংলিশে সাফিক্স আর প্রিফিক্স বলে দুটো ওয়ার্ড পড়েছিলে? আচ্ছা, আমি এটার একটা টুকুস করে একটা স্ক্রিনশট লই আলি, ঠিক আছে, এখনই কাজে লাগবে। আমি বললাম যে ইংলিশে সাফিক্স আর প্রিফিক্স বলে দুটো ওয়ার্ড পড়েছিলে কোনোদিন গ্রামারে, ইংলিশ গ্রামারে? বলছি ইংলিশ গ্রামারে তোমরা সাফিক্স আর প্রিফিক্স বলে দুটো ওয়ার্ড পড়েছিলে? অনেকে বলবে হ্যাঁ স্যার পড়েছিলাম। প্রিফিক্স মানে যে জিনিসগুলো কোনো শব্দের আগে বসে তার মানে চেঞ্জ করে দেয় তাকে বলে প্রিফিক্স। আর সাফিক্স মানে কোনো শব্দের পরে বসে। যেমন একটা প্রিফিক্স হচ্ছে, প্রিপোজিশন এক ধরনের প্রিফিক্স বলতে পারো, ঠিক আছে। টেবিল বললাম, টেবিল মানে আমি পুরো টেবিলটাকে বোঝাচ্ছি, কিন্তু তার আগে যদি একটা অন লাগিয়ে দিই তাহলে কি কখন কোন জায়গাটা বোঝাবে? টেবিলের উপরটাকে বোঝাবে, অন টেবিল। ধরো টেবিল একটা শব্দ, তার আমি আগে একটা আন্ডার লাগিয়ে দিলাম, তার মানে কি বোঝাচ্ছি? যে টেবিলের নিচে। তাহলে দেখো টেবিল আলাদা জিনিস, আন্ডার টেবিল আলাদা জিনিস। আন্ডার দ্য টেবিল মানে একটা প্রিপোজিশন লাগালাম, জিনিসটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। প্রিপোজিশন মানে কি, যে কোনো নাউন বা কোনো শব্দের আগে বসে সেই শব্দটার মিনিংটাকে চেঞ্জ করে দেবে, অন্য জিনিস বোঝাবে। সেই রকম উপসর্গ হচ্ছে বাংলা নাম, ইংলিশ নাম হচ্ছে প্রিফিক্স, কোনো শব্দের আগে বসে শব্দটাকে চেঞ্জ করে দেওয়া। বোঝাচ্ছি ভালোভাবে, মন দিয়ে শুনবে। সাপোজ ধরো, সাপোজ ধরো, আমি বারবার ওই ব্যাচের পিডিএফ খুলে ফেলছি কেন? সাপোজ ধরো আমি বললাম মিটার, মিটার, মিটার একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তার আগে আমি একটা জাস্ট ওয়ার্ড লাগিয়ে দিলাম সেন্টি। এই সেন্টি হয়ে যাচ্ছে না, ওই সেন্টি না, ঠিক আছে, আমাদের মাপার সেন্টি। তাহলে দেখো মিটার হচ্ছে ওয়ার্ড, তার আগে একটা ওয়ার্ড লাগে, মিটার একটা নর্মাল জিনিস, একটা দৈর্ঘ্য, কিছু একটা দৈর্ঘ্য, তার আগে আমি একটা ওয়ার্ড লাগিয়ে দিলাম সেন্টি। তাহলে এখন কি জিনিসটা সেম থাকলো না, পুরো আলাদা জিনিস হয়ে গেল। এটাও দৈর্ঘ্য, সেন্টিমিটারটাও দৈর্ঘ্য, কিন্তু অন্য দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে এই সেন্টিটা কি হলো? এই সেন্টিটা হলো উপসর্গ। বোঝা গেল? উপসর্গ, যে কোনো একটা শব্দের আগে বসে বা প্রিফিক্স, শব্দের আগে বসে। ফিজিক্সে এরকম এককে কিছু প্রিফিক্স আছে যেগুলো ইউজ করে আমরা একটা এককে বড় বা ছোট করতে পারি। বোঝা গেছে? যেগুলো ইউজ করে আমরা একটা এককে বড় বা ছোট করতে পারি। যেমন মিটার ছিল, তার আগে সেন্টিমিটার লাগিয়ে দিলাম, ছোট বোঝালাম। তার আগে যদি মিটারের আগে মিলিমিটার লাগিয়ে দিই, আরো ছোট। ডেসি লাগিয়ে দিই, আরো ছোট। বোঝা গেল? ডেসি বলছি, সরি, মিলি আরো ছোট। ক্লিয়ার হয়েছে? তাহলে বুঝতে পারলে সেন্টি, মিলি এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে উপসর্গ বা প্রিফিক্স, যেগুলো আমরা এককে ইউজ করে একটা এককে বড় বা ছোট করতে পারি। যেমন ভাবে বড় যদি এক্সাম্পল দিই, বড় যদি একটা এক্সাম্পল দিই, ধরো তোমরা পড়েছো মিটার, তার আগে যদি কিলো লাগিয়ে দাও, কিলো, তাহলে কি হয়ে গেল? কিলোমিটার। দুটো কি সেম? মিটার আর কিলোমিটার একই জিনিস না। তাহলে এই শব্দটা বসে এই পুরো জিনিসটার মানেটাই চেঞ্জ করে দিল। বাংলা ব্যাকরণ পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ঠিক আছে, শুধু ফিজিক্স না, তুমি আমাকে যে সাবজেক্ট দেবা, যদি আমাকে টপিক বলে দাও যে স্যার এই টপিকটা আমাকে পড়াতে হবে, আমি পড়িয়ে দেবো, কারণ আমাকে একবার নিজে জাস্ট পড়তে হবে জিনিসগুলো বোঝার জন্য। দেখো, টিচিং ইজ আর্ট। ওকে, টিচিং এমন কোনো ব্যাপার না। হ্যাঁ, অবভিয়াসলি একটা টিচার যদি তার পার্টিকুলার সাবজেক্ট পড়ায়, যে সাবজেক্টটা সে অনেকদিন পড়েছে, তাহলে সে ভালো পড়াবে। তার মানে একজন ভালো পড়ায় মানে তুমি তাকে যা সাবজেক্ট দেবে না, সে তুমি যদি ভালো পড়াও, তোমাকে আমি যা সাবজেক্ট দেবো তুমি তাই ভালো পড়াবে। তোমার জাস্ট নলেজটা গেইন করতে হবে, কিছুদিন সময় লাগবে সেটার জন্য, তাই। ওকে, বোঝা গেছে? আর আমি পড়িয়েছি, আমি জিওগ্রাফি পড়িয়েছি, আমি হিস্ট্রি পড়িয়েছি, আমি ফিজিক্স পড়াই, ম্যাথ করিয়েছি, বাংলা ব্যাকরণ পড়িয়েছি। আমার বাংলা ব্যাকরণ খুব ফেভারিট একটা জিনিস, ঠিক আছে। এই যে বাংলা ব্যাকরণে তোমরা সমাস, কারক, তারপর হচ্ছে কি বলে উপসর্গ, তারপর হচ্ছে এগুলো মুখস্থ করো। এগুলো মুখস্থ জিনিস না, ব্যাকরণ মিন্স হচ্ছে ম্যাথ। ব্যাকরণ হচ্ছে ম্যাথের মতোই। তো যাদের ম্যাথ ভালো লাগে তারা যদি কনসেপ্ট বোঝে, ব্যাকরণও তাদের ভালো লাগবে। আমি কোনোদিন সমাস মুখস্থ করে করতাম না, কারক ফারক এগুলো কোনোদিন মুখস্থ করতাম না। এগুলোর প্রত্যেকটা প্রপার রুল আছে, নিয়ম আছে, সেগুলো তোমাকে বুঝতে হবে। ওকে, চলো যাও। হ্যাঁ, উপসর্গ আর অনুসর্গ, অনু মানে পরে, উপ মানে আগে। ওকে, বোঝা গেল? তাহলে কি বললাম, যে বড় এবং ছোট পরিমাপকে পরিমাপক প্রকাশ করার জন্য কিছু উপসর্গ। তাহলে দেখলে, যেমন কিলো হচ্ছে একটা বড়, মানে মিটারের আগে একটা কিলো লাগিয়ে দাও, পেয়ে গেলে বড় একক। সেন্টি লাগিয়ে দাও, মিলি লাগিয়ে দাও, পেয়ে গেলে ছোট একক। তো এটা হচ্ছে ব্যাপার। এবার এবার আমাদেরকে যেটা লাগবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা একক থেকে আর একটা এককে ট্রান্সফার হওয়া। ওকে, এই যা, এ ক্যা হুয়া, কিউ হুয়া, না 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 না
এটা একটু সেট করে নিই। ওকে, 1 মিনিট টাইম দাও। ওকে, চলো ক্লিয়ার হয়েছে, এতটুকু বুঝলে? এবার দেখো, এবার তোমাদের পরীক্ষায় দেখবে এই টাইপের কোশ্চেন পড়ে, 1 মেগামিটার সমান কত মিটার, 1 মেগাওয়াট সমান কত ওয়াট, এক তারপর তোমাকে জিজ্ঞেস করবে 1 টেরাবাইট সমান কত বাইট, 1 গিগাবাইট সমান কত বাইট। এই যে এই জিনিসগুলো কত মনে রাখবে? 1 ন্যানোমিটার মানে কত মিটার, 1 ফেমটোমিটার মানে কত মিটার, সব কি সম্ভব? সব মনে রাখা সম্ভব? তুমি বলবে না স্যার পসিবল না। তাহলে আমরা কি করিব দেখো, কি করিব তার জন্য আমাদেরকে নিয়ম শিখতে হবে। কি নিয়ম? এই যে ফাঁকা ঘরটা দেখছো, ফাঁকা ঘরটা, সেই ফাঁকা ঘরে কে কে বসতে পারে? অনেক অনেক কিছু বসতে পারে, তার মধ্যে যেগুলো যেগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে। এই ফাঁকা ঘরটা কার জন্য জানো? আচ্ছা তোমার আমি একটা ছোট তোমাদেরকে একটু ছোটবেলায় নিয়ে যাই। এই এখান থেকে এখান পর্যন্ত তোমরা ছোটবেলায় পড়েছো না, কিলো হেক্টো ডেকা, তারপর হচ্ছে এরকম পড়তে না, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, পড়েছিলে নাকি পড়োনি বলো? পড়েছো কি পড়োনি? ছোটবেলায় এই জায়গাগুলো পড়েছিলে না? কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার। তারপর যদি কিলোর জায়গায় আমরা গ্রাম বসিয়ে দিতাম তাহলে কি হতো? সরি, মিটারের জায়গায় গ্রাম বসিয়ে দিতাম, এখানে মিটার বসিয়েছিলাম, দেখি পেয়েছিলাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার। তাহলে এগুলো সেম থাকতো, জাস্ট এখানে আমরা আলাদা আলাদা জিনিস দিতাম, তার জন্য আলাদা আলাদা ছক আসতো, তাই না? যেমন ধরো আমরা এখানে যদি গ্রাম বসাতাম তখন কেমন ভাবে আমরা বলতাম? কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম। মনে আসছে না আসছে না? মনে আসছে? তাহলে এটা হচ্ছে মেন জিনিস, যে এখানে তুমি কি বসাবে তার অনুসারে ছকটা হবে। তাহলে এখানে যদি আমরা মিটার গ্রাম এগুলো না বসিয়ে সাপোজ ধরো ওয়াট বসাই, সাপোজ ধরো ওয়াট, যে একক পড়লে ওয়াট, তাহলে তার জন্য কি হয়ে যাবে? কিলোওয়াট হেক্টাওয়াট ডেকাওয়াট ওয়াট ডেসিওয়াট সেন্টিওয়াট মিলিওয়াট। বোঝা গেছে? বোঝাতে পারছি ব্যাপারটা? কনসেপ্টটা বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমরা যেটা অরিজিনাল একক তার মধ্যে কিছু একটা বসাবো, তাকে বড় বা ছোট করার জন্য আমরা এই উপসর্গগুলো ব্যবহার করব। তাহলে এইটুকু পর্যন্ত তোমার ক্লাস 10 মানে ক্লাস ছোটবেলা থেকেই পড়ে আসছো। আমরা এই জিনিসটাকে আরো এক্সটেন্ডেড ভার্সনে শিখবো, বড় করে শিখবো, যেহেতু আমাদের এগুলো জিজ্ঞেস করে না, আমাদেরকে পরের গুলো জিজ্ঞেস করে, ঠিক আছে, কোশ্চেনে। আচ্ছা তাহলে এখানে এরকম কি কি বসতে পারে? তাহলে দেখতে পেলে এই ছকের মধ্যে মিটার বসতে পারে, ওয়াট বসতে পারে, সরি ওয়াট পরে আসছি, গ্রাম বসতে পারে, তারপর শেয়ার বাইট বসতে পারে। বাইট কি জিনিস স্যার? বাইট যখন বলবো তখন বলছি, ঠিক আছে। ওয়াট বসতে পারে, এরকম যে কোনো জিনিস বসাতে পারো, তোমার ইচ্ছা, যে একক হয় সেরকম একটা একক বসিয়ে দাও, তাহলে সে মতো চেঞ্জ করতে পারবে। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে ভালো করে তাকাও এবার। তাহলে আমি যদি এখানে মিটার বসাই, পুরো ছকটা কি হয়ে যাবে? টেরামিটার গিগামিটার মেগামিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার মাইক্রোমিটার ন্যানোমিটার পিকোমিটার ফেমটোমিটার, যেগুলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। 1 ন্যানোমিটার মানে কত মিটার, 1 পিকোমিটার মানে কত মিটার, এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে। আচ্ছা তাহলে এই জায়গায় যদি গ্রাম বসিয়ে দাও, টেরাগ্রাম গিগাগ্রাম মেগাগ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম মাইক্রোগ্রাম ন্যানোগ্রাম পিকোগ্রাম ফেমটোগ্রাম। তাহলে এইটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে তুমি একটা জিনিস বসালে তার মতো চেঞ্জগুলো পাবে। আচ্ছা সেকেন্ড, তোমাদের কাজ হচ্ছে সিকোয়েন্স অনুসারে এই জিনিসটাকে মুখস্থ রাখা। কি বললাম? সিকোয়েন্স অনুসারে মুখস্থ রাখা। স্যার এইভাবে টেরা গিগা মেগা কিলো হেক্টো এইভাবে মুখস্থ করো না, ওইভাবে না, দুটো সেকশনে ভাগ করো। এই যে মেন পোর্শন, মন দিয়ে শুনবে, এই 5 মিনিট আমাকে দাও, ঠিক আছে, 5 থেকে 10 মিনিট একদম কনসেন্ট্রেশন দিয়ে। তাহলে এখানে যে এই সেকশনটা আছে তার উপরের দিকগুলো আলাদাভাবে মনে রাখো, নিচের দিকগুলো উপরে কিভাবে মনে রাখবে? ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা, অত দূর যেতে হবে না, টেরা পর্যন্ত জানো তাহলে হবে। আরো আছে, যে দরকার নেই, কি বললাম? ডেকা হেক্টো কিলো মেগা, এই কিলো পর্যন্ত তো অলরেডি জানো, ডেকা হেক্টো কিলো অলরেডি জানো, সাথে মেগা গিগা টেরা, এই তিনটে। তার উপরে পেটা এক্সা, কারো যদি মনে রাখতে ইচ্ছা করে রাখবে, না রাখতে ইচ্ছা করলে না রাখবে। তাহলে এই ঘর থেকে উপরের গুলো মুখস্থ রাখো এইভাবে, কিভাবে? ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা, আর নিচের গুলো ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো। আর তার নিচে আরেকটা মনে রাখবে, অটো, নিচে একটু বেশি রাখবে, কারণ তোমাকে অটোমিটার সমান অনেকবার জিজ্ঞেস করে, ঠিক আছে, যে এক অটোমিটার মানে কত মিটার। যাই হোক, এখন অটো লিখে রাখো। ট্রেন চালানো ওই মানে ওই রাস্তায় চলে ওই অটো না, ঠিক আছে, এটা উপসর্গ একটা। তাহলে কি বললাম? অটো। আলু লে লো, গোবি লে লো। ওকে, অটো হলো। তাহলে দেখো কি বললাম, আরেকবার বলছি। উপরের গুলো কিভাবে? ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা, এভাবে পরপর। আর নিচের গুলো ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো। তাহলে দেখো ডেসি সেন্টি মিলি এগুলো তো অলরেডি জানো, তারপর মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো, ব্যাস 3-4 বার পড়ো, বিলিভ মি মুখস্থ হয়ে যাবে, কিচ্ছু না। উপরে ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা, ঘুমানোর সময় একবার করে 2-3 বার পড়বে, হয়ে যাবে। ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা, আর নিচের দিকে ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো। তার মধ্যে ডেসি সেন্টি মিলি পর্যন্ত অলরেডি জানো, মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো এগুলো একবার করে নেবে। কাজ কমপ্লিট, বুঝেছো? তাহলে
তাহলে আমাদের কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে তোমাদের যে এই উপর অনুসারে এইভাবে এগুলো মনে রাখা, এগুলো কোন দিকে যাবে এইভাবে, আর নিচের গুলো কোন দিকে আসবে, এই মেন সেকশন থেকে নিচে আসবে। ওকে, এবার যেমন বসবে, যদি এখানে মিটার বসে তাহলে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার, আর এখানে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগামিটার, গিগামিটার, টেরামিটার, এইভাবে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? সবাই বলবেন আর স্যার একদম ডাউট নেই, জলের মতো ক্লিয়ার। ওকে, এবার এর পাশে দেখো একটা সংখ্যা লেখা আছে। ডেকার পাশে লেখা আছে 10^1, হেক্টর পাশে 10^2, কিলোর পাশে 10^3, মেগার পাশে 10^6, গিগার পাশে 10^9, টেরার পাশে 10^12। স্যার এইগুলো আবার মুখস্থ করতে হবে নাকি? মুখস্থ করতে হবে না। তুমি যদি এই সিকোয়েন্সটা জানো, তোমাকে আমি প্যাটার্ন দেখাচ্ছি কি প্যাটার্নে কাজ করছে। দেখো, ভালো করে তাকালে দেখতে পাবে এই এখান থেকে যতটা তোমরা জানতে এতদিন ক্লাস 10 মানে ছোটবেলায় পড়েছো, সেখানে যদি ভালো করে তাকাও তাহলে দেখতে পাবে। আচ্ছা, আমি এটা এটা না করে আমি হাইলাইট করছি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। ঠিক আছে, এই যতটা, আরে কি হলো, আমি যতটা হাইলাইট করছি সেই জায়গাটার দিকে ফোকাস করো। তাহলে যে জায়গাটা হাইলাইট করলাম এই জায়গাটায় তাকালে দেখতে পাবে, আরে বেশি হয়ে গেল ধরো। ওকে, থাক, এরকম থাক। তাহলে হাইলাইট যে জায়গাটায় করলাম সেটার দিকে তাকালে দেখতে পাবে, যখন তুমি এখান থেকে উপরে যাচ্ছ, দেখো পাওয়ার এক এক করে বাড়ছে। 10^1, 10 স্কোয়ার, 10 কিউব, মানে +1 এইভাবে বাড়ছে। 1 ছিল, 2 ছিল, 3 ছিল। এবার এর পর যখন যাবে, দেখো 3-এর পর 6 হলো, 9 হলো, 12 হলো, +3 করে বাড়ছে না? উপরের দিকে দেখো 3 করে বাড়ছে। তাহলে যতটা তুমি জানো কিলো পর্যন্ত পাওয়ার গুলো এক এক করে বাড়বে, তারপর থেকে 3 করে বাড়বে। যা লিখবে মেগা, গিগা, টেরা, পেটা, পেটা যদি লিখো তাহলে কত হবে, 10^12 এর পর 15, পেটার পর এক্সা, এক্সা কত হবে, তাহলে 10^18, 3 করে, 15 3 18। এতটুকু ক্লিয়ার? তাহলে কি বললাম, এই মেন সেকশন থেকে প্রথমে 3টে এক এক করে বাড়বে, তারপরে যা নেবে সব 3 করে বাড়বে। এইটুকু মনে রাখা খুব কঠিন। নিচেও সেম জিনিস, শুধু মাইনাস হবে, তাই মাইনাসে তাই একই জিনিস। নিচের দিকে তাকালে দেখো তাই হচ্ছে। দেখো -1 বাড়ছে, এখানেও -1 বাড়ছে, এখানেও, তাহলে এক এক করে। তাহলে প্রথম 3টে -1 বাড়লো উপরের মতোই। এখানেও কি হয়েছিল, এক ঘর, দু ঘর, 3 ঘর পর্যন্ত +1 করে বাড়ছিল, এখানেও তাই, -1 করে বাড়ছে। আচ্ছা, তারপর তারপর এরকম -3 করে, -3, -3, -3, -3, -3 করে যোগ হচ্ছে। বোঝা গেল? বোঝা গেছে না জানি? এটা মনে রাখা কি খুব কঠিন সিকোয়েন্স মনে রেখে? তাহলে তুমি যদি ছক জানো, আর তুমি যদি এটা জানো যে আচ্ছা প্রথমে এক এক করে বাড়ে তারপর 3 করে বাড়ে, তাহলে তুমি যে কোনো জিনিসের পাওয়ার লিখতে পারবে না। তুমি ধরো ছক অনুসারে এগুলো তাড়াতাড়ি ভেবে নিলে। আচ্ছা, ডেকা হেক্টর কিলো এরা এক করে বাড়ছে, তার মানে 10 কিউব পর্যন্ত এলো। তারপর আমাকে মেগা বলেছে, তার মানে 10^6। কেন? কারণ কিলোর পর মেগা আছে, আর কিলোর পর থেকে 3 করে বাড়ে। তার মানে মেগা মানে কত বোঝাবে, 10^6। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? বোঝা গেছে না যায়নি? তাহলে উপরের দিকে প্লাস আর নিচের দিকে মাইনাস, আর কিচ্ছু না। তাহলে ডেসি মানে, এবার এবার বোঝো, ডেকা কোন জিনিসের আগে ডেকা লেখা আছে মানেই বুঝবে সেই জিনিসটা কাকে বোঝাচ্ছে, 10^1 কে। কারো আগে হেক্টর লেখা আছে মানে 10 স্কোয়ার, কিলো লেখা আছে 10 কিউব, মেগা 10^6, গিগা 10^9, টেরা 10^12, আর নিচের দিকে ডেসি লেখা আছে 10^-1, সেন্টি 10^-2, মিলি 10^-3, মাইক্রো 10^-6, ন্যানো 10^-9, পিকো -12, ফেমটো -15। তাহলে অটো কত হবে, 10^-18। বোঝা গেল? অটো হবে 10^-18। তাহলে এতটুকু নিয়ে আশা করি কারো কোনো ডাউট নেই। এবার তুমি আমাকে জিজ্ঞেস করবে স্যার এগুলোর কাজ কি। সাপোজ তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলো যে 1 মেগা মিটার মানে কত মিটার। তার মানে তুমি কোথায় থেকে কোথায় আসছো, দেখো মেগা থেকে এখানে আসছো, মিটার মানে এখানে। তাহলে তোমাকে বারবার ছক লিখতে হবে না, এগুলো আমি বোঝাচ্ছি, তোমার মনে মনে হবে। তুমি দেখতে পাচ্ছ মেগা মানে তার পাশে আছে স্যার 10^6, আমি এটা মনে রাখার টেকনিক জানি। তাহলে 1 মেগামিটার মানে 10^6 মিটার। হয়ে গেল, গল্প শেষ। তাহলে তোমাকে আর কিছু মুখস্থ করতে হবে না। এবার তোমাকে আমি যদি জিজ্ঞেস করি 1 ন্যানোমিটার মানে কত মিটার বলো তো। 1 ন্যানোমিটার, তুমি তো ছক অনুসারে জানো স্যার ন্যানো মানে হচ্ছে 10^-9, তার মানে 1 ন্যানোমিটার মানে হচ্ছে স্যার 10^-9 মিটার। কার আপত্তি আছে বুঝতে এতটুকু? তারপর আমি জিজ্ঞেস করলাম
এক মেগাওয়াট বা 1 গিগাওয়াট, গিগা গিগাওয়াট, তো মেগার পর আছে গিগা, তো মেগা যদি 10⁶ হয় তাহলে গিগা কত হবে 10⁹, তাহলে 10⁹ ওয়াট। বুঝতে পারছো? তাহলে এই টাইপের যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করে, তোমাকে ধরো জিজ্ঞেস করলো 1 পিকোমিটার সমান কত মিটার, 10⁻⁻12 মিটার। 1 পিকো সেকেন্ড সমান কত সেকেন্ড, 10⁻12 সেকেন্ড। তোমাকে জিজ্ঞেস করলো 1 মাইক্রোমিটার মানে কত মিটার, 10⁻6 মিটার। আর পাওয়ার গুলো কিভাবে মনে রাখবে আমি তো অলরেডি শিখিয়ে দিলাম। প্রথম কাজগুলো এক এক করে বাড়বে কিলো পর্যন্ত, আর নিচে মিলি পর্যন্ত এক এক করে -1 করে বাড়বে, তারপর প্লাস প্লাস করে 3 করে। তাহলে মেগা দেখো 10⁶, তারপরে কি আছে গিগা 10⁹, তারপর টেরা 10⁻12। ব্যাস, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এতটুকু নিয়ে কারো কোনো রকম প্রবলেম আছে? তাহলে 1 মেগামিটার মানে 10⁶ মিটার, 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, 1 মেগাওয়াট মানে 10⁶ ওয়াট। এবার তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন পড়েছিল, সেটা হচ্ছে জিবি, এমবি আর কেবি এগুলো দিয়ে। ঠিক আছে, তোমরা ইন্টারনেট ইউজ করো, কি ইউজ করো? স্যার 1 জিবি নেট ফ্রি গেল, স্যার আজকে ক্লাস করতে পারলাম না, স্যার আমার আর 400 MB পড়িয়েছে, স্যার স্যার বাড়িতে স্পিড দিচ্ছে না, জানেন স্যার 64 KB করে মাত্র স্পিড দিচ্ছে, কি করে ক্লাস করবো বলুন, ক্লাস করতে পারছি না। জিবি মানে আসলে কি জানো? জিবি মানে হচ্ছে গিগাবাইট, এই যে গিগা পড়লে এই গিগা। এমবি মানে কি জানো? মেগাবাইট, মেগাবাইট। কেবি মানে হচ্ছে কিলোবাইট। কি বললাম? এ ভাই কিলোবাইট হয়েছে, বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? তাহলে জিবি মানে হচ্ছে আসলে গিগাবাইট, এমবি মানে মেগাবাইট, কেবি মানে কিলোবাইট। এটুকু বুঝছো? এবার দেখো মজাটা দেখো। তার মানে এই যে বাইট, আমি এই কথাটা লিখলাম, এই যেভাবে মিটার একটা ছোট্ট একটা দৈর্ঘ্য, সেরকম বাইট হচ্ছে মেমোরির একটা ছোট্ট অংশ। মেমোরি মানে কি? দেখো আমাদের মোবাইলে কি হয়, আমাদের মোবাইলে যে কি থাকে, মেমোরি থাকে। আমরা যে কোনো জিনিস করছি সেটাকে স্টোর করে রাখে, তাই না? একটা ছবি, একটা গান, সেটাকে স্টোর করে রাখে। তো ওই ছোট্ট একদম একদম ছোট্ট একটা স্টোরেজের নাম হচ্ছে কি? বাইট। গিগাবাইট মানে কি? গিগাবাইট মানে হচ্ছে তাহলে, তাহলে 1 জিবি মানে আসলে কি? 1 জিবি মানে হচ্ছে আসলে স্যার 10⁹ বোঝা গেল? 1 জিবি মানে কি তাহলে 10⁹ কেন? কারণ গিগা মানে 10⁹, মেগার পর আছে গিগা, তাহলে মেগা 10⁶, গিগা 10⁹। আচ্ছা, তারপর তারপর হচ্ছে স্যার 1 MB মানে কত বাইট তাহলে? 1 MB মানে 10⁶ আচ্ছা, তারপর স্যার, তারপর 1 KB মানে কত বাইট স্যার? 1 KB মানে স্যার হচ্ছে 10³ বাইট। কেন স্যার? কিলো মানেই 10³ দেখো, কোথাও কিলো আছে মানে 10³। এর জন্য তো কিলোমিটার মানে কি 10³ মিটার হয়, 10³ মানে কত? 1000। দেখো সেন্টি, সেন্টি মানে কি লিখেছি? 10⁻²। এর জন্য 1 মিটার সমান কত হয়? 10⁻², মানে 100 সেন্টিমিটার। বোঝা গেছে? এখান থেকে এসছে জিনিসগুলো। বাইট কি স্যার? বলে দিলাম তো, বাইট হচ্ছে ছোট্ট একটা মেমোরি। আচ্ছা, 1 বিট বাইট এগুলো এখন লিখো না, আরো কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু যারা জানে না তারা আবার বিট বাইটে কনফিউজ হয়ে যাবে। দরকার নেই, এই যে 8 বিট সমান 1 বাইট বললো, মনে রাখবে বিট হচ্ছে আর একটু বড়, কি বলে, সরি, বিট হচ্ছে আরো ছোট। ঠিক আছে, বোঝা গেল? যাই হোক, ওগুলো বিট ফিট নিয়ে এখন মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে 1 মেগা কি শিখলাম আমরা? যে 1 MB মানে হচ্ছে, জিবি মানে হচ্ছে আসলে 10⁹ বাইট, 1 MB মানে 10⁶ বাইট। এতদিন না বুঝে জিবি এমবি করে চলে আসতে বলো। আসলে স্যার এই জিনিস স্যার, জিবি এমবি এখান থেকে এসছে। হ্যাঁ স্যার, এই জিনিস। ওকে, চলো। এবার এবার তোমাকে একটা, যেটা তোমাদের যে টাইপের কোশ্চেন পড়ে, ধরো তোমাদের পরীক্ষা একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে 1 জিবি সমান কত এমবি। ঠিক আছে, এটা তোমরা মুখস্থ করেই বলে দিয়েছো, কিন্তু আসলে কনসেপ্টটা বোঝো। ওরাও মুখস্থ রেসপেক্টে ধরেছিল যে এটা তো সবাই জানে 1 জিবি সমান 1000 MB হয়, সেখান থেকেই ধরেছিল। আদতে 1024, ওটা কম্পিউটারের ভাষায়, ফিজিক্সের ভাষায় 1 জিবি মানে কত এমবি? 1 জিবি মানে হচ্ছে 1000 MB। ওকে, 1 জিবি মানে 1000 MB। আচ্ছা, কিন্তু কোশ্চেন হলো কিভাবে? দেখো, জিবি যখনই তোমাকে এই টাইপের কোশ্চেন দিবে, মানে এখানে কিন্তু তোমাকে জিবি থেকে ডাইরেক্ট বাইটে আসতে বলেনি। কোথায় বলেছে? জিবি থেকে এমবি মানে মেগা। তো এই জিবি আর এমবির মধ্যে ডিফারেন্স কত গো? জিবি আর এমবির মধ্যে ডিফারেন্স কত? তুমি বলবে স্যার এটা 10⁹, এটা 10⁶, মানে ডিফারেন্স হচ্ছে 3-এর। তাই 1 জিবি মানে কত হবে? 10³ এমবি মানে 1000 MB। বোঝা গেছে? এই জায়গাটা বোঝাচ্ছি, দেখো আবার বলছি, যারা বুঝলে না, তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে 1 জিবি সমান কত এমবি। তো তুমি ভালো করে তাকাও কোশ্চেনে। তো এই ছকে জিবি মানে 10⁹ হয়, মেগা মানে 10⁶। তার মানে এখান থেকে এখানে গেলে আমাকে 10³ গুণ করতে হবে। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 10³ এর। তাই এখান থেকে এখানে আসছি মানে কি? তার মানে 1 জিবি
সমান কত এমবি হবে, পার্থক্য কত, যত পার্থক্য তত। যদি গিগা থেকে তোমাকে কিলো জিজ্ঞেস করে, সাপোজ জিজ্ঞেস করলো 1 গিগাবাইট সমান কত কিলোবাইট, কি করবে? তো গিগা মানে 10⁹, কিলো মানে 10³ তাহলে পার্থক্য কত, 6, 10⁶ এর পার্থক্য। তাহলে 1 গিগাবাইট সমান কত হবে, 10⁶ বাইট, কিলোবাইট, সরি 10⁶ কিলোবাইট। বুঝতে পেরেছো? আবার বলছি, সাপোজ তোমাকে জিজ্ঞেস করলো 1 গিগাবাইট সমান কত কিলোবাইট, তাহলে গিগা আর কিলোর মধ্যে ডিফারেন্স কত, 9 3 মানে 6 এর ডিফারেন্স। মানে কিলোর সাথে যদি 10³ 10⁶ গুণ করো তাহলে গিগা পাচ্ছি। তাহলে এবার গিগা থেকে কিলোতে আসছো, তার মানে কি এদের মধ্যে ডিফারেন্সটাই তো হবে। তাহলে 1 জিবি সমান কত হয়ে যাবে, 10⁶ কেবি। আচ্ছা ধরো তোমাকে জিজ্ঞেস করলো 1 টেরাবাইট সমান কত কিলোবাইট, তাহলে কি করবে? টেরা মানে এই যে ল্যাপটপ কেনার সময় তোমরা বলো না, স্যার 1 টিবির ল্যাপটপ নিতে হবে, স্যার সরি 500 জিবিতে হচ্ছে না স্যার, এই 1 টিবি মানে কি 1 টেরাবাইট, ঠিক আছে? 1 টেরাবাইট আরো বড়, টিবি হচ্ছে আরো বড়, দেখতে পাচ্ছ দেখুন গিগা মানে 9, টেরা হচ্ছে আরো বড় 10⁻12। তাহলে 1 টেরাবাইট সমান কত বাইট কি করে করবো স্যার, কত কিলোবাইট কি করে করবো? স্যার টেরার মধ্যে পাওয়ার হচ্ছে 10⁻12, কিলো হচ্ছে 10³ ডিফারেন্স 9 এর, তার মানে 1 টেরাবাইট সমান হচ্ছে 10³ কিলোবাইট, এই সরি 10⁹ কিলোবাইট, কিউব বলছি। 1 টেরাবাইট সমান 10⁹ কিলোবাইট। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? আচ্ছা, এটা নিয়ে আরেকটু কয়েকটা লাইন আমাকে বলতে হবে, যেটা নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন আনসার করানোর আগে এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিব। তারপর আর ছোট্ট ছোট্ট 2-3টা ইনফরমেশন শিখবো, তারপর আমরা চলে যাব কোশ্চেন আনসারে। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার কমপ্লিট। তারপর বাকি তোমাদের কাজ, তোমরা বারবার বারবার পড়ে পড়ে এগুলো রেডি করবা। ওকে, চলো তাহলে আজকে পেন ড্রপ এখানেই করলাম। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আশা করি শিখলে বুঝলে ভালোভাবে জিনিসগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার হলো, অনেক কিছু শিখলে। এবার তোমাদের কাজ হচ্ছে সেগুলো তোমাদের মাথায় ঢোকানো ভালো করে। ওকে, আমার কাজ কমপ্লিট, কমপ্লিট বলতে আজকের জন্য। স্যার পেজ হোয়াইট হলে ভালো হয়, প্রিন্ট আউট করতে গেলে পেজ ব্ল্যাক হওয়ার জন্য ইঙ্ক বেশি যাচ্ছে। ব্ল্যাকে প্রিন্ট আউট আবার করা যায় নাকি? ব্ল্যাকে তো প্রিন্ট আউট করবে, ভালো হয় না তো। হোয়াইট পেজে লিখতে ভালো লাগে না গো, মানে বেশি কালি ইউজ করা যায় না, না ক্লাস করার পর আত্মতৃপ্তি আসবে, আরো আসবে, কেবল তো শুরু হলো, দেখো না আগে আগে হতা है क्या। আয়েশা জাস্ট ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ, কেবল তো শুরু হলো, এখনো তো সেই মানে আত্মতৃপ্তির চ্যাপ্টার গুলো আসুক, লাইট, কারেন্ট, মোশন, বল, নিউটনস ল, এগুলো যখন পাবে না, উফ মজা হয়ে যাবে, মজা। স্যার একটা গান করুন, কি গান শোনাবো গো তোমাদেরকে আবার? আজকে তো গান ক্লাসের মধ্যে অনেকটা করলাম, কি গান করা যায়? কি গান করা যায় বলো তো? আমার খুব একটা ফেভারিট গান একটু করছি, ঠিক আছে? ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুসের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুড়ে ছাই আবেগে, আজও তাই অবাক জোছনাই লুক সরি অবাক জোছনাই
কোন কোন জায়গাটা করলাম গো? যা, আচ্ছা আরেকবার গোড়া থেকে করছি, ঠিক আছে? ওই জায়গাটা মিস হয়ে গেল। ওকে। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুসের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুড়ে ছাইয়া বেগে, আজও তাই অবাক জোছনাই পোড়া চোখ তবুও সাজাই, এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যাই, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়, এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যাই, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়, সেই কবেকার ভায়োলিন বেজে যায় কতদিন, এ প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ। চলো।